তো এখন যাই হোক, ফায়ারফক্সেরটা হ্যাক হয়ে গেছে। তো আমার কথাটা হচ্ছে, হ্যাক তো ব্রাউজার হয়েছে, তা আমার লসটা কি এখানে? ঠিক না? ওয়েবসাইট হ্যাকও এক জিনিস, ব্রাউজার হ্যাকও আরেক জিনিস। ব্রাউজার হ্যাক করলে কি হবে, এই যে আমার কুকিগুলো সব জমা থাকতেছে, আমরা তো প্রত্যেকবারই আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে আপনার ইচ্ছা করবে না। নিজের পিসিতে তো আপনি চাইবেন যে আইডি পাসওয়ার্ডটা সেভই থাকে। এখন আপনার ব্রাউজার হ্যাক করলে কি সমস্যাটা হবে, কুকিজটা নিয়ে, যেমন আমি আপনার ব্রাউজার হ্যাক করলাম, তখন আমি কি করবো, জাস্ট কুকিজটা নিব, আপনার আইডি পাসওয়ার্ড আমার দেখারও দরকার নেই। আমি আমার পিসিতে ওই ব্রাউজারে যখন কুকিজটা বসাই, আমি যখন এন্টার দিব facebook.com লিখে, আইডি পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হয়ে যাবে আমার পিসিতে। এটা বোঝা গেছে? ব্রাউজার যখন হ্যাক হবে আপনার, ওখানে কুকিজ থাকে না, ধরেন একটা কোড, ওটা আমি আমার পিসিতে এনে বসালাম কোনো না কোনোভাবে, বসায় আমি এবার ওই ব্রাউজার থেকে facebook.com লিখে এন্টার দিলাম। আপনি তো আপনার পিসিতে লগ ইন করা আছেন, আমি কিন্তু অর্ধেক থেকে ইনফরমেশনটা নিয়ে এসে বসা দিয়েছি। এখন যখন লগ ইন করবো, আমার তো আমার আইডি পাসওয়ার্ড জানানোর দরকার নেই, কিন্তু আমি কিন্তু ডিরেক্টলি লগ ইন করে ফেলবো, লগ ইন হয়ে যাচ্ছে। এটা বুঝে গেছে কুকিজেরটা? তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনার ফায়ারফক্সের কিন্তু এই সিকিউরিটির মানে প্রবলেমটা আছে। তো মজিলা ক্রোমের কিন্তু আপনার এই জিনিসটা নাই, মানে কুকি স্টিল করার কিন্তু কোনো অপশনই নেই। আরো কিছু সিস্টেম আছে, আমি আপনাকে বলবো, একটা একটা আসতেছি কিভাবে হ্যাক হতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ব্রাউজার অ্যান্ড অ্যাপস, মানে কোন কোন পিসিতে আপনি লগ ইন করেছেন, এখান থেকে রিমুভ, অ্যাড তো করা যায় না, রিমুভ করে ফেলতে পারেন আপনি, দরকার নাই ভাই। যেমন ধরুন আমার এই ফোনটা, এখানে ফেসবুক লগ ইন করা আছে, আমি ফেসবুক থেকে কিন্তু লগ আউট করেই ফেলছি অলরেডি। আমি বাইরে গিয়ে আমার সেটটা সেল করে দিলাম, সেকেন্ড হ্যান্ড বেচা কেন করে নিয়েছে, তখন যদি সে আবার চাই, সে কিন্তু লগ ইন করে ফেলতে পারবে। কেমনে? এটার জন্য আমি কি করবো, আমি এই জায়গা থেকে রিমুভ করে দিব লগ ইন করার শেষে। এটা হচ্ছে ওয়েন ইউ আর লগড ইন। এটা আপনি নিজের পারপাসে ইউজ করতে পারেন, বা আপনার আইডি কখনো যদি হ্যাকও হয়, এখান থেকে আপনি হ্যাকারকে ট্র্যাক করতে পারবেন। কিভাবে? সরি, আমার একটু প্রবলেম হচ্ছে, আমার ফ্যারেঞ্জাইটিস আছে, তো আমি জোরে কথা বললে কিন্তু আমার ব্লাড বেরোতে থাকে গলা দিয়ে, জোরে কথা বলতে পারি না অনেকক্ষণ। এখন এটা হচ্ছে আমি কোন ব্রাউজার থেকে বা কোন পিসি থেকে কখন লগ ইন করা। ফার্স্টেরটাতে আমি কি দেখছি, কোন ব্রাউজারে আমি লগ ইন করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কোন এরিয়া থেকে, আমি এটাও দেখতে পারবো ওই জায়গাটা থেকে। আইপি অ্যাড্রেসটা এ দেখেন, আমার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা যখন আইপি অ্যাড্রেসের কাজটা কি, এটা তো সবাই মোটামুটি বুঝি যে আমার এরিয়া কোথায়, কোথায় লগ ইন করছি। এই যে ফার্স্টে বলছিলাম না, লগ ইন অ্যালার্ট, লগ ইন অ্যালার্টের SMS যখন মেলটা যখন আপনার কাছে যাবে, তখন দেখবেন আপনার কোন পিসি থেকে বা কোন ডিভাইস থেকে লগ ইন করছেন, ওটার নামও যাবে, অ্যাট এ টাইম আইপি অ্যাড্রেস যাবে একটা। এটা কখনো কারো আসছে এরকম? মানে অন্য একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করার সময় বা অন্য একটা পিসি থেকে লগ ইন করলে একটা আইপি অ্যাড্রেস আসে। এটা হচ্ছে যেমন ধরেন আপনার অ্যাকাউন্ট হ্যাকই হয়ে গেল, আপনার ইমেল যদি আপনার কন্ট্রোলে থাকে, আপনি সাথে সাথে ঢুকে ওখান থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে ফেলবেন, আর কিছু লাগবে না। ওটাতে আপনি পুলিশ ডিবিতে দেন, ওরাই বাইর করে ফেলবে। বেরটাও আপনি করে দিতে পারবেন তাদেরকে। ওটা তো স্যার অনেক সময় অন্য কান্ট্রি থেকে করা হচ্ছে। ওটা বের করা যায়, ভাঙা যায়। আমি বলি, যেমন দেখেন আমার এখানে এখন কি ইউএস আইপি আসছে, ঠিক না? এখন এটা আমি কি প্রক্সি ইউজ করে করছি, ফেসবুক যখন ব্যান ছিল তখন আমি চালাইছি। এখন কথাটা হচ্ছে এখানে আমাকে ধরার স্কোপটা কোথায়? আমরা যখন, যেমন এই যে ফেসবুক যখন ব্যান ছিল, নিশ্চয়ই আপনারা ম্যাক্সিমামই চালাইছেন ফেসবুকটা, তাও আপনাদেরকে ধরার কিন্তু স্কোপ আছে এখানে। হয়তো আপনারা হাইড ম্যাচ দিয়ে চালাইছেন বা হটস্পট শিল দিয়ে চালাইছেন, ঠিক না? ওগুলো চালু করার সময় ওখানে যে কোনো সফটওয়্যার আমরা স্টার্ট করার ফার্স্ট টাইম রান করার সময়, বা ফেসবুকে ইয়াহুতে যে কোনো জায়গায় আপনারা দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন বলে একটা জিনিস থাকে। ভিপিএন গুলো বা আপনি যখন প্রক্সি গুলো চালাবেন, ওদেরও টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এটা কিন্তু কেউ পুরো দেখেন নাই না। আচ্ছা, ওখানে লেখাই থাকে এটা জাস্ট ফেসবুক বা বিভিন্ন ব্লক সাইট আনব্লক করার জন্য ইউজ করতে পারবেন, কোনো হ্যাকিং পারপাসে না বা কোনো ইলিগাল পারপাসে না। যদি আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে মেইল করে, তখন আমরা আপনার রিয়েল আইপি দিয়ে দিব, এটা ওরা লিখে রাখে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন। তার মানে আপনার আইডি আমি হ্যাক করে ফেললাম। আপনি যদি আমার এই আইপিটা নিয়ে
আপনি র্যাব পুলিশের কাছে যান, তারা জাস্ট যতগুলো এরকম ভিপিএন প্রোভাইডার বা আপনার প্রক্সি প্রোভাইডার আছে তাদের কাছে মেল করে দিবে যে এই আইপিটা রিয়েল আইপিটা আমার লাগবে, ঠিক আছে? ওরা তাদেরকে মেল করে দিবে, এবার তারা ওই লংটিটিউড ল্যাটিটিউডে জাস্ট আপনার আইপিটা, মেইন আইপি তো পেয়ে গেল, তখন ওটা বসাই দিলে এবার আপনি কোথায় আছেন এরিয়া বের করে ফেলতে হবে। এটা আমি এখানে দেখাচ্ছি না, ভিপিএন রেকর্ডিং চালু আছে বলে। মানে এটা হচ্ছে আপনি নিজেই তার অ্যাড্রেস বের করে পুলিশকে গিয়ে বলতে পারেন যে ভাই তার অ্যাড্রেস এটা, আপনি গিয়ে এবার ধরেন বাস, আর কিছু না। জি, যদি আমার কাছে ওই ডিভাইসটা না থাকে বা আমি যদি সাইবার ক্যাফে থেকে যদি ওইটা করি, তাহলে কি আমাকে ধরার কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে। সাইবার ক্যাফে থেকে ধরা পড়লো না? না, আমি বলছি আমি ওই সাইবার ক্যাফে থেকে চলে আসলাম, তার মানে আমার কাছ থেকে তো ডিভাইসটা নেই বা আমি নেটে লগইন নেই, তাহলে কি আমার ধরার কোনো সুযোগ আছে? ডিভাইস নাই মানে বুঝিনি। আমি সাইবার ক্যাফে ওটা লগইন করছি, মানে আপনি প্ল্যানটা বলেন, আপনি কি করলেন সাইবার ক্যাফে, ওটা বলেন। আমি সাইবার ক্যাফে বসছিলাম বা আমি লগইন করছিলাম, তো আমি সাইবার ক্যাফে থেকে বাইরে হয়ে আসছি, তাহলে সেই এখন ক্ষেত্রে আমাকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? ওই আইপিটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, সাইবার ক্যাফে আইপি পাবে তো। সাইবার ক্যাফে পাবেন। সাইবার ক্যাফে পাবে, আমাকে তো পাবে। অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আপনার ওই মাউস ধরছেন না আপনি, বহুত কাহিনী আছে ভাই, এগুলো আপনি আটকাতে পারবেন না। কি বলেন? আপনি যখন সিএইচএফ এ পাল্লায় পড়বেন আপনার লাইফ শেষ, সে আপনাকে খুঁজে বেরিয়ে করবে। এনিহাও ধরা পড়ছে না এরকম, প্রথম মনে নাই প্রাইম মিনিস্টারকে থ্রেট দিছিল সাইবার ক্যাফে থেকে, পরে গিয়ে ওরাই দৌড় বের করে ফেলছে। কেমনে বের করতেছে? ঠিকই বের করতে হবে। আমি যদি এখন বলতে পারি যে আমি ক্রিয়েটিভ আইডির ওয়াইফাই ইউজ করতেছি, আমি এখান থেকে দিলাম একটা সাইট অ্যাপ করে, একই ওয়াইফাই আন্ডারে তো হাজার আছে না পিসি। আমি যে ওই যে সাইটটাতে ঢুকবো সেখানে তো জাস্ট আমার আইপি অ্যাড্রেস যাবে না, আমার ল্যাপটপের ম্যাক ইনফরমেশন যাবে। তো আইপি অ্যাড্রেস দিয়ে সে আমার লোকেশন বের করে ফেলবে, ম্যাক অ্যাড্রেস দিয়ে সে আমার পিসি বের করবে। তার মানে আমি ক্রিয়েটিভ আইটির এই রুম থেকে এই ল্যাপটপটা ইউজ করে করছি, আমি এটা ধরালাম। এখন তো বলতে পারেন যে ভাই এই ল্যাপটপ তো আমি না আরো একজন ইউজ করছে, তো এই ল্যাপটপে আমি যে টাইপ করতেছি আমার ফিঙ্গারপ্রিন্ট আছে না, 100 জনের ফিঙ্গারপ্রিন্ট থাকলে 100 জনকে তারা ডাকায় আনবে, কোনো না কোনো ভাবে কিন্তু তারা বের করে ফেলবে। বুঝছেন এবার জিনিসটা? মানে শেষ পর্যন্ত কিন্তু আপনি ধরা গেলেন। ভালো কাজে ব্যবহার হয় না। স্লো ইন্টারনেট। এটা মোটামুটি ইজি, মানে এটা হচ্ছে দুইটা কাজ ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনি যদি ধরেন আমার কাজ হচ্ছে টোটাল ক্রিয়েটিভ আইডির মার্কেটিংটা কিন্তু আমি করি শুধু ফেসবুক দিয়ে। এখন ধরেন তার মানে আমার আইডিটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ আইডির কাছে কিন্তু ইম্পর্টেন্ট। এটা হুট করে আমি বিপদে পড়লাম, আমি মারা গেলাম, তখন কি হবে? সব আমার এখানে কি আছে তারা তো বের করতে পারবে না। লিগেসি কন্ট্যাক্টে যদি আমি আমার চেয়ারম্যানকে বা কোন একটা অফিসের কাউকে যদি আমি অ্যাড করে রাখি, তখন আমি মারা গেলে সে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে। এখন অ্যাক্সেস নিতে পারবে বলতে এখানে আরো ব্যাপার আছে যে আপনার ওই ইনবক্স চেক করাই সেগুলো কিছু থাকবে না। লিগেসি কন্ট্যাক্ট দিয়ে যখন আপনার আইডি কেউ কন্ট্রোলে নিবে তখন হচ্ছে আপনার ইনবক্স সবকিছু মুছে যাবে, জাস্ট সে অ্যাড ম্যানেজার এই সেইগুলোর কন্ট্রোলটা পাবে আইডিটার। এটা বোঝা গেছে? এটা একদম ইজি। এখানে আপনি যে কাউকে অ্যাড করে দিতে পারেন বা অ্যাকাউন্ট ডিলিশনে দিতে পারেন। কেউ মারা গেলে তার আইডি ফেসবুক ডিলিট করে দিবে। এটা হচ্ছে কোন একটা ফ্রেন্ড যদি রিকোয়েস্ট করে যে আমার ফ্রেন্ডটা মারা গেছে এই টাইপের ছবি দিতে হবে কিন্তু ওখানে, তো তখন এটা ফেসবুক মানে ভেরিফাই করবে, আপনাকে মেসেজ দিবে যে আপনি বেঁচে আছেন না, হ্যান ত্যান এরকম কন্ট্যাক্ট। তারা কলও দিবে, এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে না ওখানে ডিরেক্টলি তারা কল দিবে। যখন কয়েকদিন এরকম এভাবে চেক করার পর যখন কোনো রেসপন্স পাবে না তখন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিবে। আর ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে সবাই জানে এটা কি দেখাবো। হ্যাঁ, এখন আপনি যদি আপনার আইডি না চালান, ফেসবুক কল দিয়ে যদি আপনাকে না পায়, তখন তো সে স্বাভাবিক মনে করতে এবার আপনি মারা গেছেন, কিন্তু সে সেটা একবার করবে না, কয়েকবার করবে। আর কোনো কনফিউশন আছে কারো বা কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি দেখাই দিই। এই সিকিউরিটি পার্টটা শেষ আজকে। স্যার একটা প্রশ্ন আছে আমার, হচ্ছে কোনো একটা কারণে আমি 6টা আইডি চালাই, হ্যাঁ। এখন বারবার কোড চাই, মানে লগইন করার পরে লগইন হয় না, মানে বলে যে
পাসওয়ার্ডটা ভুল আছে। হুম। যখন সেটা- পাসওয়ার্ডও তো ভুল দিচ্ছেন, ওই আপনার পাসওয়ার্ড সেভ থাকে না? না, পাসওয়ার্ড সেভ হুম। থাকে না, কারণ যেহেতু 6টা দিন তার জন্য হুম। সেভ থাকে না। এখন ঠিকই আছে পাসওয়ার্ড, কারণ আমার এক জায়গাতে সব লেখা থাকে, আমি ওখান থেকে কপি করে পেস্ট করে দিই, কিন্তু হুম। প্রত্যেকটা আইডিতেই বারবার বলতেছে যে এটা ভুল পাসওয়ার্ড, তো যার কারণে আমার আবার ইমেল আবার দিতে হচ্ছে, বুঝছি। আইপি অ্যাড্রেসের প্রবলেম, ওই সেম জিনিস, একই পিসিতে লগ ইন করতেছেন সেজন্য। জি আমার একটু প্রবলেম। হ্যাঁ 3-4 দিনের সময় কম্পিউটার থেকে আমার ফেসবুক লগ ইন হয়ে যায় না, কারণ পাসওয়ার্ড আর ইউজার নেম ভুল, কিন্তু মোবাইল থেকে চালু হইতেছে। এটা কি সরকার যখন ফেসবুক ব্যান করছে ওই টাইমে? ফেসবুক চালাইছে অন্য আইডি দিয়ে, হুম তখন ওই টয়টা ব্রাউজার দিয়ে চালাইছে। হুম। পরে টয়টা 2 দিন আগে যখন চালু করবে সেদিন হয়তো চলে না। আইডিয়া নাই তাহলে, এটা না দেখলে তো বুঝবো না। পাসওয়ার্ড ভুল বলে, আইডি পাসওয়ার্ড দুইটাই ভুল বলে? জি স্যার। আর মোবাইল দিয়ে স্যার আইডি পাসওয়ার্ডও বলে না। এটা কি তাহলে? এটা না দেখলে বুঝবো না। প্রবলেমটা কি করব, ওটা সমাধান করব কি? আইপি অ্যাড্রেসের কনফ্লিক্ট আর কি এটা। একই পিসিতে আপনি এতগুলো আইডিতে বারবার লগ ইন করলে সেম জিনিসই হবে। তাহলে কয়টা আইডি চালানোটা ভালো? আপনার 6টা দরকার নেই। না, ওদের তো কথা হচ্ছে যে আপনি যেমন গুগল আপনাকে 10টা আইডি দিবে, আপনি একটা নাম্বার দিয়ে দেখবেন 10টা গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু ফেসবুকে দেখেন একটা নাম্বার একবার ইউজ করতে পারবেন, সেকেন্ড টাইম পারবেন না। কারণ গুগল ওটা অ্যালাউ করতেছে কিন্তু ফেসবুক করতেছে না, সিস্টেমে। ইয়াহু স্যার এমন হয়ে গেছে এখন, আগে মানে অনেকটা খোলা যেত একটা নাম্বার দিয়ে। আচ্ছা তাহলে হয়তো বা যাই, আমার আইডিয়া নাই এখনই অবশ্য। আচ্ছা, তো এই জায়গায় কি কারো কোনো কনফিউশন আছে এখন? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন নাকি নেক্সট স্টেপে যাব? ট্রাই করে দেখবো, যদি প্রবলেম হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ। নেক্সট ক্লাসে ফ্যান পেজ বানানো বা এইসব কাজগুলো তো সবাই পারেন নাকি? ওখান থেকে শুরু করতে হবে বানানো থেকে? আচ্ছা, একটা সাধারণ আলোচনা করে মানে যতটা অ্যাডভান্সে যাওয়া যায় ততই ভালো, এটা বলতেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। পলিটিক্যাল এবং আদার্স আর একটা শুধুমাত্র আমার একটু ঘুম থেকে উঠছি দিনে আসলে 10-15 মিনিট হবে, 15 মিনিট পরে মানে এটা একটু দ্রুত ইয়ে করে শেষ করে দিই। বেশি কিছু নাই, তবে যদি সেটাই। স্যার একটু একটা প্রশ্ন করবেন, সেটা হচ্ছে মার্কেট প্লেসে দেখা যায় ফেসবুক আইডি খোলার জন্য কিছু কাজ থাকে, আসলে এগুলো কি মানে কেন করা, কি কাজে লাগে আসলে ফেসবুক আইডি? এগুলো হচ্ছে যারা আপনার ধরুন ওই আছে না কতগুলো ওই ফলোয়ার বানায়, অটো লাইক দেওয়ায়, অটো লাইকের কাজ করেন। অটো লাইক তো বেসিক্যালি অটো লাইক বলে কিছু নাই, ওগুলো রিয়েল আইডি দিয়ে কিন্তু লাইকটা করে একটা স্ক্রিপ্ট দিয়ে। তো ওগুলোর জন্য তো আপনার আইডি দরকার, তারা কি করে আইডি বানায় নেওয়া আপনাকে দিয়ে, এটাই। সফটওয়্যার তো তৈরি হয়েছিল অটো লাইক। হ্যাঁ হ্যাঁ,
কি অটো লাইটের জন্য কিছু সফটওয়্যার ছিল যেগুলো দিয়ে অনেক বেশি লাইট পাওয়া যায়। ওগুলো এখন আর তেমন কাজ করে না ভাই। হ্যাঁ, মাঝখানে- আগে ছিল ওগুলো, এখন HTTPS আসার পরে তেমন একটা কাজ হয় না, লাভ হয় না। আচ্ছা, এবার আসতেছি ফেসবুক আপনাদেরকে কি কি ওয়েতে মার্কেটিং করতে দিবে। খুব ভালো মতো দেখবেন এই পার্টটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9। ফেসবুক আপনাকে 9 ভাবে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে দিবে তার প্ল্যাটফর্মটা ইউজ করে, ঠিক আছে? প্রত্যেকটারই আমি একটা হিন্টস দিয়ে দিব এখন। নেক্সট ক্লাসে কি করব, এগুলো ইউজ করে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন বা ফ্যান পেজ বানানো থেকে নেক্সট ক্লাসে যাবো আমি, ঠিক আছে? ফার্স্ট আমি একটা আইডিয়া দিয়ে নিব যেন নেক্সট ক্লাসে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা যেমন ধরেন ক্রিয়েটিভ আইটির একটা পোস্ট আমি দিলাম, যাই হোক আমি মোবাইলটা সেল করব, এটাতে আসে এই মোবাইলটা আমি সেল করব। ফার্স্টে আমার কি দরকার, একটা ফ্যান পেজ দরকার, ওটা বানানোর এটা পরে আসি। তো এই মোবাইলটা সেল করতে গেলে আমাকে কি করতে হবে, আমি তো নিশ্চয়ই আমার পেজে লাইক বানানোতে দিব না, তখন আমি প্রোডাক্টটা বুস্টে দিব। যেমন ধরেন বিভিন্ন পেজ আপনারা দেখবেন যেগুলোতে আপনাদের লাইক নাই বা অ্যাড চলে আসছে, আপনার বলে শার্ট সেল করতেছে, প্যান্ট সেল করতেছে, হ্যান ত্যান এরকম অনেক কিছু আসে না, ওটাকে বলে পোস্ট বুস্ট করা, পেজ বুস্ট না। হ্যাঁ, পোস্ট বুস্টে কি হয়, আপনি আপনার প্রোডাক্টের রেট, প্রোডাক্টের ডিটেল সবকিছু দিয়ে মানুষের বলে আপনি টার্গেট করে দিতে পারবেন যে না এবার এতজন মানুষ দেখুক, এই এই এরিয়াতে দেখুক। এখন আপনার প্রোডাক্ট নিশ্চয়ই আমি আমার এই মোবাইলটা তো আমেরিকাতে সেল করবো না, তার মানে আমার টার্গেটটা কি থাকবে, বাংলাদেশের মার্কেট টার্গেট করে কিন্তু আমি সেল দিব, বুস্টটা দিব। হ্যাঁ, বুস্ট পোস্টের ভিতরে আমি এখানে প্রত্যেকটার ভিতরে না গিয়ে একটার ভিতরে গিয়ে আমি আপনাকে দেখাবো টোটাল। তাহলে সবগুলো কিন্তু সেম, জাস্ট এক একটার কাজ হচ্ছে এক একটা জিনিস বুস্ট করা, কোনোটাতে অ্যাপ্লিকেশন বুস্ট করা বা কোনোটাতে পোস্ট বুস্ট করা। যেমন এই যে আমি ক্রিয়েটিভিটিতে চাই, ক্রিয়েটিভিটির একটা পোস্ট আমি বুস্ট করবো, দেখেন কেমন কেমন। একটা স্টেপ আমি স্কিপ করে আসলাম, ওটা দেখানোর দরকার, নেক্সট ক্লাসে ওটা দেখবেন। মেইন সিস্টেমটা দেখা যায় আপনাদেরকে। যেমন দেখেন, বুঝা যাচ্ছে নাকি? আমি টার্গেট করলাম ক্রিয়েটিভ আইটির ব্রাঞ্চ কয়টা, ঢাকায় একটা, রাজশাহীতে একটা, খুলনাতে একটা। আমি টার্গেট করলাম আগামী 10 দিন পরে একটা সেমিনার আছে, 3টা ব্রাঞ্চে এট এ টাইম হবে। তখন আমি কিভাবে স্টুডেন্ট কালেক্ট করবো সেটার জন্য আমি তো ফ্যান পেজে একটা পোস্ট দিয়ে দিলাম, এত তারিখ সেমিনার হ্যান ত্যান এরকম। ফার্স্ট আমি টার্গেট করব বাংলাদেশ, কারণ আমার একটা শুধু বাংলাদেশের মধ্যেই দেখা যাবে। এটার মধ্যে আগে ছিল শুধু কান্ট্রি টার্গেট করা, এখন কিন্তু এখানে আরো ডিটেইল টার্গেট করা কিন্তু অপশন আছে, যেমন ইনক্লুড এক্সক্লুড, এটা দেখা যাচ্ছে। আমি চাইলে বাংলাদেশের ভিতরে কোন একটা এরিয়াকে এক্সক্লুড করে ফেলতে পারি, আবার আরো ডিটেইলে ইনক্লুড করতে পারি। আমি দিলাম ঢাকা। দেখেন বাংলাদেশের মধ্যে কিন্তু শুধু ঢাকা আসছে, এখন খেয়াল করছেন, শুধু ঢাকা। আর এদিকে কি করব, আরো ডিটেইলে রংপুর দিক। দেখেন ঢাকা রংপুর দুইটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আর একটু আমি যেটা দেখাতে যাচ্ছি ওটা আসতেছে না। হ্যাঁ,
এই জিনিসটা দেখেন, দেখেন রাজশাহী দেওয়ার পর এখানে কিন্তু একটা লোকেশন আপনার বাড়ানো কমানোর একটা অপশন আছে, দেখছেন? এখন দেখা যাচ্ছে আমি রাজশাহীতে দিলাম, কিন্তু আমার বর্ডার পার হয়ে কিন্তু ইন্ডিয়ার মানুষও দেখতেছে, এটা তো আমার দরকার নেই। আমি কি করব, এটাকে কমায় আনলাম। আবার যদি চাই যে না, তাও তো আমার এই জায়গাগুলো কভার করতেছে না, তখন আমি কি করব, ড্রপ পেন দিব। দেখছেন, পিনটাকে ড্রপ করে আমি এদিক দিয়ে বাড়াতে কমাতে পারবো। তার মানে কি, আমি যেসব এরিয়াতে যাচ্ছে আমি ওসব এরিয়া টার্গেট করে করে কিন্তু আমি সিলেক্ট করে দিতে হবে। এটা টার্গেটিং এর জাস্ট একটা মেথড, দেখলো সামনে আরো আছে। আর এজ, বয়স কত কত দেখবে, এটা না গেল। আমার মতে আপনারা এজ কখনো বাড়ানো কমানোর দরকার নেই, মানে যত কমে, এদিক থেকে যত কমে দেওয়া যায় আর এদিকে যত বেশি দেওয়া যায় ততই ভালো। আর এমনও তো আপনি বলতে পারেন যে 65+ যে যার এজ, সে দেখে লাভ কি? এটা এমনও তো হতে পারে দাদা তার নাতিকেও কিন্তু সাজেস্ট করতে পারে, এটাও হতে পারে কিন্তু। তো এটা গেল। আবার ওনার ব্যাপারটাতে আসলে তো 6টা আইডি চলে। উনি দেখা গেল ওনার একটা আইডিতে বয়স দিল 18 বছর, আর একটা আইডিতে উনি কিন্তু 65 ইয়ার দিতেই পারে, ঠিক না? তখনই তো ওনাকে দরকার আছে কিন্তু আমার, এরকম অনেকে আছে। ল্যাঙ্গুয়েজের দরকার নাই। আর যেমন ধরেন ইন্টারেস্ট আপনি একটা টার্গেট করতে পারেন, যেমন অনেকে আছে না হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করতে, তখন এখানে ইন্টারেস্টটা টার্গেট করে দিয়ে দিতে পারেন। যেমন আমি একটা দেখাই, আমি একটা টার্গেট করলাম যে আমার এক যার তার দেখার দরকার নেই, ঢাকা ইউনিভার্সিটি দেখবে, বুয়েট দেখবে, ভার্সিটি স্টুডেন্টগুলো দেখবে, তখন আমি ওখান থেকে যারা ফেসবুক ইউজ করবে তারাই কিন্তু দেখতে পাবে। মানে ওখানে যারা স্টুডেন্ট আছে ওটাও দেখতে পারবে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে ওই এরিয়াতে ঢুকে যদি আপনার ফেসবুকে ব্রাউজিং করো তখনও কিন্তু চলে আসবে। যেমন আমি মাঝে একটা ট্রাই করছিলাম, ফেসবুকে একটা নতুন অপশন আসছে, যেটা আমি ট্রাই করে দেখছি অনেক ভালো রেসপন্স পাওয়া গেছে। যে আপনার ধানমন্ডির মানে 50 মাইলের মধ্যে বা 25 মাইল একটা দিয়েছে, একটা 50 মাইল দিয়েছিলাম। যখনই কেউ আসবে তখনই ক্রিয়েটিভ আইটির অ্যাড যাবে আর নাম্বারটা চলে আসবে তার মোবাইলে। আসে না, যেমন আমি ধানমন্ডিতে আসলাম, এসে আমি একটা হোটেলে বসে খেতে বসলাম, আমি ফেসবুকে ঢুকলাম, তখন দেখা গেল ক্রিয়েটিভ আইটির অ্যাডটা চলে আসলো। এখানে দুইভাবে সিলেক্ট করা যায়, একটা হচ্ছে আপনার কল দিবেন, ডিরেক্টলি কল আসবে এখানে, আর একটা হচ্ছে আপনি লোকেশনে যখন ক্লিক করবেন তখন আপনার ওই গুগল ম্যাপ থাকে না, ম্যাপের সাথে লিঙ্ক হয়ে আপনার এরিয়াটা টোটালটাই চলে আসবে, যে আপনি কিভাবে ডানে ফিরবেন, বামে ফিরবেন, কত দূর যাবেন, সবই চলে আসে। এটা তো হিউজ রেসপন্স পাচ্ছিলাম। এগুলো আমি সব দেখাবো একটা একটা করে। স্যার, এর মধ্যে একটা বাড়তি প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যাঁ। এই মার্কেটিং গুলো করার জন্য আমরা নরমালি যেভাবে ফেসবুক ইউজ করি উইদাউট কস্ট, শুধুমাত্র ডাটা কস্ট ছাড়া, এটাও তো এইভাবেই করা যাবে না? এর জন্য না, এটা হচ্ছে পেইড। পেইডের লাভটা কি ভাই আমি আপনাকে বলি। আপনি যে যেমন ধরেন, আমরা অনেকে মনে করতে পারি পেইড ক্যাম্পেইন করতে গেলে ভাই মনে হয় 10-20 লাখ টাকার ব্যাপার, কিছুই না। আপনি 200 টাকা দিয়ে করতে পারবেন, 200 টাকা দিয়ে আপনি ভালো মার্কেটিং করতে পারবেন। যেমন $1 কত, 80 টাকা না? $2 কত, 100। ওইটা দিয়ে আপনি ভালো রেসপন্স পাবেন। আপনি $2 থেকে $3 দিয়ে 1 লাখ মানুষকে আপনার অ্যাড দেখাতে পারবেন, এটা বিশ্বাস হয়? এটা আমি দেখাবো করে, এটা আর কেউ আপনাকে দেখাতে পারবেন, আমি দেখাবো। $2 জাস্ট। তো এখন কথাটা হচ্ছে, আপনি ভাই একটা ফ্যান পেজ বানালেন, এই মোবাইলের প্রোডাক্টটা ছবিটা দিলেন, সেখানে ডিটেলটা দিলেন, এবার বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন। ফার্স্ট হচ্ছে যে অ্যাডমিন অ্যাপ্রুভ করতেছে নাকি, এটা একটা ফ্যাক্ট। অ্যাডমিন অ্যাপ্রুভ করলে মানুষ এখানে গালাগালি করবে, অ্যাডমিন আপনাকে রিমুভ করবে, কি দরকার এগুলোতে পড়ে? আপনি $2 খরচ করেন, 180 টাকা যদি খরচ করেন, লস তো নাই। আপনার তো ফ্যান পেজেরও তো মার্কেটিং হচ্ছে নাকি, মানুষ তো দেখতেছে ফ্যান পেজের নাম। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, বিক্রয়.com চিনি না আমরা? আমি আগে ফার্স্টে ছিল কি সেল বাজার, ওইটাকে কপি পেস্ট মেরে বিক্রয়.com আজকে কই আসছে দেখেন, ঠিক আছে? ফেসবুকে ঢুকলেই কিন্তু দেখবেন বিক্রয়.com এর অ্যাড আসে, ঢুকলেই আসবে। হ্যাঁ, এখন আমি স্বাভাবিকভাবে, বা ধরেন আপনি ফার্স্টে যেটা দেখবেন, ফার্স্টে যে জিনিসটা ইউজ করবেন ওটা ছেড়ে আসতে চাইবেন না, কিন্তু এটা খুবই স্বাভাবিক। আমি যে কোনো কিছুতে আগে সেল বাজারে ঢুকতাম, নর্মালি ঢুকে আমি কি আছে কি নেই দেখতাম, রেট দেখতাম, দাম দেখতাম, এমনি মানে সব জিনিস দেখার আমার একটা শখ ছিল। তো একদিন আমি কি করছি, বিক্রয়.com এর অ্যাড আমার ওয়ালে আসতো, আমি ঢুকতাম না কোনো, আমি ঢুকলে সেল বাজারে ঢুকি। একদিন আমি ভুলে গেছি নামটা সেল বাজার না বিক্রয়, মানে এই দুইটার কোনোটার নামই আমার মাথায় আসতেছে না।
কেন জানি আমি বসে আমি মনে করতে পারতেছি না। আমি টাইপ করে কিন্তু ঢুকে গেছি হঠাৎ বিক্রয়.com এ। বুঝছেন জিনিসটা? মানে ওরা আমার মাথা কিভাবে খাইছে। মানে আমি টাইপ করছি কিন্তু আমি কোনোটারই নাম মনে নাই, কিন্তু আমি সবসময় সেল বাজারে ঢুকতাম। হঠাৎ আমি ঢুকার সময় তাও ঢুকছি বিক্রয়.com, ওটা লাইভে ফার্স্ট টাইম ছিল। আমি কেমনে বিক্রয়.com টাইপ করছি আমি নিজেই জানি না। কিন্তু এবার পলিসিটা বুঝছেন, তার মানে ওদের নাম দেখতে দেখতে আমি মনে হয়ে গেছি যে আমি এমনি ঢুকে গেছি সেখানে। তো যাই হোক, আমি আরো কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আনবো। মানে আমি আপনাকে যা কিছু দেখাচ্ছি এগুলো আমি কোথাও শিখি নাই, মানে স্ট্রাগল করছি নিজেই, আমি মানে কষ্ট করে এগুলো শিখছি। আমি আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শিখাতে পারবো যে না এই প্রবলেমে আমি এটা ফেস করে আসছি, আপনাদেরকে এটা করতে হবে। যে কোনো প্রবলেম ফেস করে আসছি, সত্যি কথা কিন্তু এটা। তো দেখেন, আমি টার্গেট করলাম ঢাকা ইউনিভার্সিটি। এখানে সে দেখাই দিচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমি টার্গেট করি তাহলে কতজন মানুষ দেখতে পারে আমার। দিলাম, আচ্ছা সরি, এটা ইউএসএমবিসি দিয়ে দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটি দিলাম, বুয়েট দেখছেন, এনএস শাহজালাল দেখছেন। এখন কথা হচ্ছে দেখেন, ফেসবুক তো ইউএসএ বেসড নাকি, আমি জাস্ট একটা ঢাকা ইউনিভার্সিটি দিছি, সে বাকি যত ভার্সিটি এটা কাছে পিছাতে সবগুলো নিয়ে আসছে। এবার বুঝছেন সিস্টেমটা কি? পছন্দটা মানে ওই দিয়ে দিচ্ছে আমার। মানে আমি তো স্বাভাবিকভাবে কি করা উচিত যে না আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি দিব, আচ্ছা এরপর বুয়েট দিব, আচ্ছা তার পাশে কি আছে ভার্সিটি এবার একটু দেখি। আমাকে কিছু করতে হচ্ছে না, ওই কিন্তু সব আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন সব ভার্সিটি, মরসদ, খুলনা, আসানুল্লাহ, যাই হোক এরকম করে করে আমি আমার প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য টার্গেট এভাবে করতে হবে। এখন দেখেন আমি চাইলাম আচ্ছা ঠিক আছে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাও দেখুক, মানে স্টুডেন্টরাও দেখুক ভার্সিটি, আমি যে সাংবাদিকরাও দেখবে, আমি কি করবো? প্রথম আলো দিলাম, ঠিক আছে। দেখেন কালের কণ্ঠ চলে আসছে, দেখছেন, মানব জমিন আসছে, দেখছেন, জনকণ্ঠ দেখছেন। এখন সে কিভাবে ধরতে পারতেছে যে বাংলাদেশের কোনটা ব্যাপার কি আছে না, বা এটা কিন্তু আমার কাছে পিছিয়ে কি আছে সে কেমন ধরতে পারে? এই হলো কুকিজের সিস্টেম, বুঝছেন? এবার যাই হোক, এখন এটা হচ্ছে কানেকশনস এর কাজ হচ্ছে, দেখেন তিনটা অপশন আছে এখানে। একটা হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ, আরেকটা হচ্ছে ফ্রেন্ডস অফ পিপল, আরেকটা হচ্ছে এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। এটা কাজটা কি? আমি চাচ্ছি আমার এই মোবাইলের এই যে প্রোডাক্টটা আমি সেল করব, পেজে যারা লাইক দিয়ে রাখছে শুধু তারাই দেখবে। তখন আমি এটা এখানে দিয়ে দিব পিপল হু লাইক ইউর পেজ। আর এটা দিতে পারে আমি তখন যখন যারা আমার পেজে লাইক দিছে তারা আর তার ফ্রেন্ডরা দেখবে, তখন এটা না দিলেও সমস্যা নাই। কিন্তু আবার এমনও হতে পারে, যেমন ধরেন আমি চাচ্ছি ক্রিয়েটিভ আইটির গ্রাফিক ডিজাইন সেমিনার, যারা আগে রেজিস্ট্রেশন করছে আমার তো তাদেরকে আর দরকার নেই, বা যারা পেজে লাইক দিছে আমার তো তাদের থেকে বেশি দরকার কাদের, যারা পেজে লাইক দেয় নাই তাদেরকে আনা, নাকি? কারণ পেজে যারা লাইক দিছে ওরা তো জানেই ক্রিয়েটিভ আইটি সম্বন্ধে। তখন আমি কি করতে পারি, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। এখানে আমি কি করলাম, ক্রিয়েটিভ আইটি দিয়ে দিলাম, আমার পেজের নামটা আমি দিয়ে দিলাম। মানে এখন যে অ্যাডটা আমি দিব এটাতে ক্রিয়েটিভ আইটির পেজে যারা লাইক দেওয়া আছে তারা কেউই দেখবে না, নর্মালি দেখবে, পোস্ট একটা গ্যাস এটা দেখবে, কিন্তু আমার এই যে টাকা খরচ করে যে আমি অ্যাড দিছি সেটা তাদের কাছে যাবে যারা আমার পেজে লাইক দেয়নি। যেভাবে ওই যে বিক্রয়.com বা বিভিন্ন পেজ আসে যেগুলোতে আপনি লাইকই দেন নাই কিন্তু আপনার বলে আসতেছে, এটা বুঝা গেছে? আর এটা হচ্ছে বাজেটিং সিস্টেম, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। সব সময় মাথায় রাখবেন কখনো ডেইলি বাজেট সিলেক্ট করবেন না। ডেইলি বাজেট সিলেক্ট করে যদি আপনি $1 দেন তাহলে মাসের শেষে আপনার $30 চলে আসতেছে একটা এডের পিছনে, কারণ সে ডেইলি কাটতে থাকবে টাকা। আমরা কি করব? আমাদের জন্য যে এখানে $1 সমান $80, এটা কিন্তু হিউজ আমাদের জন্য, অনেক এক্সপেন্সিভ। আমরা কিন্তু সবসময় লাইফ টাইম বাজেট সিলেক্ট করব। মানে যতই অ্যাড হোক, যত মানুষ দেখুক না কেন, আমি যদি $2 দিয়ে রাখি $2 সে বেশি কাটবে না কখনো। $2 হলে আমার এক শেষ, ঠিক আছে? বিষয়টা বুঝিনি। আচ্ছা, ডেইলি বাজেট হচ্ছে আপনার যে অ্যাডটা দিবেন, আপনি $1 আপনি একটা অ্যাড দিয়েছেন, আমি ডেইলি বাজেটে $1 একটা অ্যাড দিলাম। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে প্রত্যেক দিন সে $1 কাটবে, একটা দেখাবে। $1 পরিমাণ
প্রতিদিন কাটবে জন্য সে $1, যে- ঠিক আছে? যতটুকু দেখানো ততটুকু দেখাবে। $1 কাটবে সে। তার মানে আমি $1 দিয়ে যখন আমি দিয়ে দিব এটা, সে ডেইলি কাটতেই থাকবে কাটতেই থাকবে কাটতেই থাকবে, প্রত্যেক দিন সে কাটতে থাকবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমি $1 যদি দিয়ে রাখি $1 কাটবে, সের থেকে বেশি কাটবে না। বুঝে গেছে? এখন ধরেন আমি আপনাকে আরো ইজিলি বুঝাই। ডেইলি বাজেটে আমি $5 দিলাম, তার মানে কি ডেইলি বাজেট মানে কি প্রত্যেক দিনের বাজেট, ঠিক না? প্রতিদিন সে $5 করে কাটবে, তার মানে 30 দিনে কত আসতেছে? $150। অবস্থা কি বুঝতেছেন তো? লাইফ টাইম বাজেটে যদি আমি $5 দিই, লাইফ টাইম মানে কি মানে সারা জীবনে সে একবারই কাটবে, ওই অত অ্যামাউন্টটাই কাটবে। লাইফ টাইম মানে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? আমি লাইফ টাইম বাজেট যখন $5 দিয়ে দিব, তার মানে সে $5 যখন কেটে ফেলবে টোটালটা দেখানোর পরে, এরপরে সে $1 কাটবে না, তখন কি অ্যাড দেখাবে? তখন অ্যাড অফ হয়ে যাবে। Ad off হয়ে যাবে। এটা এবার বুঝছেন সিস্টেমটা? লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের ডিফারেন্স নাকি কনফিউশন আছে? সেই ক্ষেত্রে আবার যদি আমি শো করতে চাই, আবার দিলাম, সমস্যা নাই তো। ওইটাকে আপনি আবার নতুন করে বুঝ করতে পারবেন। তো আমাদের কখনো এই ডেইলি বাজেটে যাওয়ার দরকার নেই, আমরা যাবো সবসময় লাইফ টাইম বাজেটে। এবার আমি আরো একটা জিনিস দেখাই। লাইফ টাইম বাজেটে আমি $5 দিলাম। দেখেন এখানে একটা জিনিস আসছে, এস্টিমেটেড ডেইলি রিচ। আমি ডলার যদি এখানে বাড়াই, এটাও সে বাড়ায় দিচ্ছে। কিন্তু আপনারা কি এটার মিনিং বুঝতেছেন যে এস্টিমেটেড ডেইলি রিচে 1200 থেকে 3200 কেন দেখাচ্ছে? এতজন থেকে এতজন পর্যন্ত পোস্ট হবে। পর্যন্ত কথা কেন আসবে? কারণ আমি যদি তাকে, যেমন সিম্পল কথা, আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে $5 দিচ্ছেন, আপনি আমাকে বললেন যে ভাই আমার একটা আপনি মার্কেটিং করে দেন, মানুষকে দেখা দেন, আমি আপনাকে $5 দিব। এবার আপনি আমাকে কোশ্চেন করলেন যে আপনি দেখাবেন কতজনকে, আমি তখন বললাম যে ভাই আমি 1200 থেকে 3200 মানুষকে দেখাবো। তখন আপনি একটা কোশ্চেন করবেন আমাকে, কোশ্চেনটা কি যে 1200 থেকে 3200 কেন? আপনি তো 3200 দেখাতে পারতেন, তাহলে 1200 কেন আসতেছে? আমি $5 দিয়ে যদি 3200 মানুষকে দেখাতেই পারি, তাহলে আপনি $1200 পর্যন্ত কেন দেখান মিনিমাম? কথাটা তো এই যাবে। হ্যাঁ, $1 জন্য $5 $10 ধরলাম $1 জন্য 1200, এটার জন্য 1200। না, আমি তো দিয়ে দিছি, আমি ফেসবুককে দিয়ে দিছি, আমি $10 দিব তাকে। মানে মিনিমাম 1199 পর্যন্ত সবসময় দেখাবো। হ্যাঁ, মিনিমাম হচ্ছে 1200, ম্যাক্সিমাম হচ্ছে 3200। এখন না, এখানে কোশ্চেন আছে তো, আমি তো বার্গেন করবো আপনার সাথে। আমি বলবো যে ভাই মিনিমামের কথা কি? আমার কথা হচ্ছে আমি যদি তোমাকে $10 দিই, তুমি যদি আমাকে 3210 জনকে দেখাতেই পারো, তাহলে আবার 1200 কেন? আমি তো চাবো যে 3200 জনই দেবো, পারলে আরো বাড়ায় দাও। কিন্তু সে বলতো 3200 আমি দেখাবো, তাহলে আমার এই জিনিসটা কেন আসতেছে? এটাকে মাথায় ঢুকতেছে? এই ব্যাপারটা হলো ফেসবুক মেজার করে আপনার অ্যাডটা কি এফেক্টিভ নাকি এফেক্টিভ না। কিভাবে? যেমন ধরেন ফেসবুকে যখন সবসময় ধরেন বাজে অ্যাড আসতেছে, বিরক্ত হবো না আমরা ক্লায়েন্টরা? আরে ভাই কি সবসময় বাজে অ্যাড আসে, এগুলো দূর, ফেসবুক ইউজ করবো। এইসব কারণে কিন্তু এর আগে ফেসবুক যে ফার্স্ট ফেসবুকের মতো এর আগে অনেক এরকম সোশ্যাল ইয়ে আসছে গেছে, এটা জানেন আপনারা? অনেক আছে, কিন্তু তারা কি করতো, অ্যাডের কোনো সিস্টেম ছিল না। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, আমি এইটার অ্যাড দিলাম, এইটার অ্যাড দিলাম, মানুষ বেশি কিন্তু ইন্টারেস্টেড কিন্তু এটার দিকে হবে মোবাইল, কারণ এই রিমোটটা মানুষের নাও লাগতে পারে। কয়জন মানুষ এবার প্রজেক্টর ইউজ করে? আর যারা প্রজেক্টর ইউজ করার মতো মানুষ, তারা কিন্তু ঘুরে ফিরে দোকান থেকে কিনবে, ভালো দেখে, সেখানে কিনবে না। এখন কথা হচ্ছে আমি যখন এই দুইটা অ্যাড দিব, আমার লাইক কমেন্ট শেয়ার কিন্তু এটাতে বেশি পড়বে, এটাতে না। এটা তো বুঝতেছেন নাকি? তার মানে সিস্টেমটা হচ্ছে কি, ফেসবুক যখন দেখবে আপনার দেওয়া কোনো অ্যাড খুব ভালো এনগেজমেন্ট পাইছে, এনগেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার টোটালটাকে বলা হয়, তখন সে কিন্তু 3200-র বেশি দিয়ে দিবে, সে বাড়াই দিবে। কারণ সে দেখতেছে ওটা দিয়ে লোকটাও বেনিফিটেড হচ্ছে, আমার ফেসবুকে আমি ভালো একটা হ্যাঁ এনগেজ হচ্ছে মানুষ জিনিসটাতে, তখন সে বাড়াই দিবে। কিন্তু যখন দেখবে কোনো রেসপন্সই নাই, লাইক কম, খুব কমেন্ট কম, শেয়ার কম, তখন সে এটা দিয়ে ছেড়ে দিবে 1200-তে। কারণ সে
ভাই দেখেন আমি বলি, আমি এখন যদি একটা মার্কেটার হই, আপনি আপনার ঘড়িটা আমাকে দিয়ে গেলেন যে ভাই এটা মানুষের কাছে বেচান আপনি গিয়ে। এখন আমি যখন বেচার সময় তো আমি বলে দিলাম যে আমি 1200 থেকে 3200 মানুষকে দেখাবো, এর মধ্যে যতজন কিনবে কিনবে না কিনবে না। আমি যখন দেখাতে যাবো মানুষ বলবে যে ভাই এখানে তো একটা ছোট একটা ভাঙা আছে এই জায়গাটাতে, আমি কিনবো না। 1 জন 2 জন 3 জন, এরপর আমি কি করবো? আমি কি তখন 3200 জন মানুষকে দেখাবো, নাকি আপনাকে যে বলছিলাম ওই মিনিমাম 1200 জনকে দেখা আমি ছেড়ে দিব, আমি ওটাই বলবো। কারণ আমি যে মানুষের কাছে আমি যাচ্ছি, আমার চেহারাটা বেচতেছি না, কালার তো আপনি হচ্ছেন না, কালার কিন্তু আমি হচ্ছি। এটা বুঝছেন সিস্টেম? জি এই জন্যই সে মিনিমাম এটা দিবে, ম্যাক্সিমাম এতটুকু দিবে। ম্যাক্সিমাম 3200 না, আপনি $10 আপনি 5 থেকে 6 লাখ পর্যন্ত তুলতে পারবেন। হ্যাঁ, আপনার এটা লেখার উপরে কিন্তু ডিপেন্ড করে। আমি আপনাকে একটা কথা বলছিলাম, $2 2-3 ধরেন $2 থেকে $3 মতো আপনি কিন্তু 1 লাখ মানুষকে দেখাতে পারবেন, ঠিক না? কিন্তু এরা এখানে কি দেখাচ্ছে, $10 কিন্তু আমি 3200 দেখাতে পারতেছি ম্যাক্সিমাম। তো আমি $2 থেকে $3 কেমন 1 লাখ দেখাবো? এখানে হচ্ছে ফেসবুকের সাথে আমার চ্যালেঞ্জ। এইটা তো গেল নর্মাল একটা রেটিং, সে আমাকে দিয়ে দিল, রেট দিয়ে দিল। আমার খেলাটা হবে এই জায়গাটাতে। আমি কি চাচ্ছি, আমি 3 ভাবে আমার পোস্টটাকে বুস্ট করতে পারি মানুষের বলে। একটা হচ্ছে আমি চাই আমি যে অ্যাডটা দিব সেখানে মানুষের লাইক কমেন্ট শেয়ার বেশি আসুক। সেটাকে কি বললাম আমি, এনগেজমেন্ট বললাম না? তার মানে যখনই মানুষ লাইক কমেন্ট বা শেয়ার দিবে তখন ফেসবুক একটা অ্যামাউন্ট কেটে নিবে, ঠিক আছে? আরো একটা সিস্টেম হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা হচ্ছে 1000 মানুষের কাছে আমার একটা যাবে। আমি আপনার ঘড়িটা নিলাম, ঠিক আছে, একটা রেজিস্টার নিয়ে গেলাম, এটা নিয়ে বেরোলাম। আসে না বিভিন্ন দোকানে, দেখেন না আপনারা এরকম প্রোডাক্ট নেয় আবার একটা খাতা নিয়ে নেবে। আপনি সিলেক্ট করলেন যে পোস্ট এনগেজমেন্ট চাচ্ছেন। আপনি এনগেজমেন্ট হচ্ছে ঘড়িটাও দিবেন, আপনি আমার খাতাটাও দিবেন। আমি নিয়ে মার্কেটে নামলাম, ঘড়িটা দেখাচ্ছি, ভাই কিনবেন কিনবেন। যতক্ষণ পর্যন্ত মানুষ এটাকে ধরে দেখতেছে না, এটা সম্বন্ধে জানতে চাচ্ছেন, ততক্ষণ আমি কোনো চার্জ করতেছি না। যেই সেটা ধরে দেখতেছে, ভাই দেখি তো নামটা কি, কাজ কি, কি সুবিধা আছে এটা, তখন আমি বললাম যে আপনার নামটা একটু লিখে নেন। যতটা নাম লিখে আনতেছি আমি, ততটা এনগেজমেন্ট কাউন্ট করতেছি, ঠিক আছে? ততবারে আমি চার্জ করতেছি যে ভাই আমি এই লোকটাকে দেখাইছি, সে দেখেন তার নাম এন্ট্রি করছে, সেটা আরেকজনকে জানাইছে বা তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, নেন এটার জন্য আমি এত টাকা করে চার্জ করবো না। এটাকে বলে পোস্ট এনগেজমেন্ট। তার মানে এটার জন্য কি হচ্ছে, আমাকে বেশি মানুষের কাছে যেতে হচ্ছে না। কারণ আমি তো মুখে বলতেছি যে ভাই আমার ঘড়িটার বেনিফিট এটা, হ্যাঁ, এটার মানে অন্য ঘড়িতে আপনি এই জিনিসটা পাবেন না যেটা আপনি এই ঘড়িতে পাবেন। তখনই তো মানুষ তো ইন্টারেস্টেড হবে যে ভাই দেখি তো এটাতে কি আছে। ওই দেখি তো কি আছে বলা মাত্র কিন্তু আমি টাকা কেটে ফেলতেছি আপনার। এটাকে বলা হয় পোস্ট এনগেজমেন্ট, ঠিক আছে? আর ইমপ্রেশন হচ্ছে ওই যে বললাম যে 1000 মানুষকে ভাই আমি, আপনারা 10 জন বসে আছেন এখানে, ওই ক্লাসে আরো 10 জন বসে আছে, এরকম 10টা ক্লাসে আছে, কথার কথা, ঠিক আছে? ধরে নিলাম এখানে 100, টোটাল 10টা ক্লাসে 1000 জন মানুষ বসে আছে। আমি গিয়ে দেখালাম, আসলাম রুমের মধ্যে, ভাই ঘড়িটা দেখছেন? হ্যাঁ, ঘড়ির এই সুবিধা, এই খারাপ দিক, এই ভালো দিক, হ্যান ত্যান, এটার দাম এত, এরকম বলে চলে গেলাম। 1000 মানুষকে দেখানোর জন্য আমি একটা চার্জ করে দেবো। তারা দেখলে দেখুক, না মানে পড়লে পড়ুক, না পড়লে না, আমার কিছু আসা যায় না, আমি জাস্ট দেখানোর জন্য টাকাটা নিচ্ছি। ইমপ্রেশনে হচ্ছে যে আমি একই জায়গায় বারবার এসে মানে ফেসবুকে এসে ঢুকলে আপনারা দেখবেন, বারবার দেখতে থাকবে সে, এটাকে ইমপ্রেশন বলে। ইজিলি বুঝাচ্ছি আমি আপনাদেরকে। আর ডেইলি ইউনিক রিচ, এটা হচ্ছে ডেইলি আমি যাব, একবার গিয়ে দেখায় চলে আসবো, ওটার জন্য আমি একটা চার্জ নিব। ইমপ্রেশন অনেক বেশি সময় বেশিবার দেখাতে পারবেন, আর ডেইলি ইউনিক রিচ হচ্ছে আপনি একবার দেখাতে পারবেন। কয়েকবারও দেখায়, কারণ আপনার টার্গেট যদি কম হয়, যেমন আপনি যদি সারা ওয়ার্ল্ড দিয়ে দেন তাহলে একবার দেখায় শেষ। কিন্তু আপনি যদি শুধু বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করেন, তখন তো তাকে তো মানুষকে দেখাতে হবে। এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি সেদিন 3000 ফেসবুকে না বসে, তা কি করবে? সে কি দেখাতে পারবে? জোর করে পারবে না। সে কি করবে? যে বারবার ঢুকবে সে তাকেই বারবার দেখাতে পারবে। এই হচ্ছে সিস্টেম। এখন আমি চাচ্ছি আমার একটা ডেইলি ইউনিক রিচ হোক, ডেইলি দেখুন। এরপরে মানে আপনি আমার কাছে আসছেন একটা নিয়ে যে ভাই আমার ঘড়িটা আপনি মার্কেটে নিয়ে সেল করবেন, ডেইলি দেখাতে হবে আপনাকে। তখন এবার আমি বলবো যে ভাই বিট কি, এই যে আমি একবার দেখাবো, একজন মানুষকে দেখাবো বা এতজনকে দেখাবো, কত টাকা আপনি কি চান আমি আমার মতো করে রেট করবো নাকি আপনি দিবেন?
দাম দর করি না আমরা দোকানে গিয়ে? ফেসবুক আপনার সাথে দাম দর করবে এই জায়গাটাতে। এই দেখেন ফেসবুক বলতেছে যে লেট ফেসবুক সেট দ্য বিট দ্যাট হেল্পস ইউ গেট দ্য মোস্ট রিচ এট দ্য বেস্ট প্রাইস। এখানে ফেসবুক মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ভাই রেট আমি ঠিক করে দিই, আমি আপনাকে বেস্ট প্রাইসে ভালো একটা ভিউ দিব। আপনি বললেন যে না ভাই আমার দরকার নেই, আমি আমার রেট সিলেক্ট করে দিব। তখন আপনি আসবেন কোথায়? এখানে ম্যানুয়ালে। দেখেন এই জিনিসটা কি বুঝতেছেন যে ফেসবুক আগের থেকে একটা সিলেক্ট করে দিয়েই রাখছে যে 1000 ইমপ্রেশন 1000 মানুষকে দেখানোর জন্য সে $2.18 চার্জ করবে। ওই যে বললাম না যে আমি 1000 মানুষকে দেখাবো ভাই কত ডলার, আমি বললাম যে ভাই আমি $2 করে নিব। আপনি আমাকে কি বললেন? না ভাই আমি $2 দিব না, আমি 0.05 সেন্ট দিব। এটা হচ্ছে মিনিমাম। আপনি 0.04 দিয়ে করতে পারবেন। আপনি যখন 0.05 এ দিবেন, $2-3 খরচ করবেন, দেখবেন যে 1-2 লাখ মানুষ দেখে ফেলছে আপনার। ক্যালকুলেটরে হিসাব করেন। এই হচ্ছে হ্যাঁ এভাবেই করা যাবে। হ্যাঁ এইভাবে। এইভাবে যদি করা প্রথম ফার্স্টে আপনি আবার টাকার অঙ্ক না দেখান কোনটা? টাকার অঙ্কটা? জি স্যার উপরে সেটা হ্যাঁ ওটা তো হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। আমি এখন যদি $10 দিলাম তাকে, বললাম যে 1000 মানুষকে দেখানোর জন্য 0.05 সেন্ট, তখন তো এটা আমার ভাই 7-8 লাখ মানুষ দেখবে। বুঝছে জিনিসটা? আমি যদি $1-2 দিই তাহলে আমার 1 লাখ মানুষ পর্যন্ত দেখতে পারি। ওইটা তো টাকাটা কাটবে না, টাকা কাটবে তো এইটা। এটা হচ্ছে আপনি আমাকে $10 দিলেন ঘড়ির একটা প্রমোট করার জন্য। এখন কথা হচ্ছে আমি তো এবার কোশ্চেন আসবো না যে ভাই আমি 1000 মানুষকে দেখালে এবার আপনি তো আমাকে টাকা একটা নির্দিষ্ট আমার $10 ফিক্স করে দিয়ে দিছেন, ভাই আমি আপনারও $10 দিয়েছি, আপনি একটা দেখান। তখন এখন কথা হচ্ছে $10 আমি কয়জনকে দেখাবো, কিভাবে এটা ফ্যাক্ট না? কি রেশিওতে কাটবে কি আসলে হ্যাঁ। সেই ক্যালকুলেশন। আমি তখন বললাম যে ভাই আমি 1000 মানুষকে দেখাবো, আমি $2 করে কাটবো। $10 মধ্যে থেকে $2 আমি কাটবো 1000 মানুষকে দেখানোর জন্য। সিস্টেমটা বুঝতেছেন আপনি? তখন আপনি বললেন যে না ভাই আমি 1000 মানুষকে আপনি আমার একটা দেখাবেন, কিন্তু আমি আপনাকে $2 দিব না, আমি আপনাকে 0.5 পয়সা দিব। আমারও তো একটা রেটের অ্যামাউন্ট আছে। আপনি যখন বলবেন যে $4, আমি বলবো না আমি এটাতে দেখাতে পারবো না। আমার মিনিমাম হচ্ছে 5 সেন্ট, মিনিমাম 5 সেন্ট, 4 সেন্ট না, বা 4 পয়সা না, মিনিমাম 5 পয়সা। তখন আপনি কি করবেন? ঠিক আছে তাহলে 5 পয়সাই দিয়ে। এটা কি এখন 5 পয়সা করে যদি 1000, জি এটা কি ফেসবুক এগ্রি করবে আমি যে কোনো অ্যামাউন্ট দিলাম এই কোনো সেটা? মিনিমাম 0.05 আমি জন্য এটা এখানে দিয়ে দিচ্ছি যেন আপনাদের খুব পরের প্রবলেমে না পড়ে। আপনি 0.04 দিলে কিন্তু আবার হবে না, ফেসবুক বলবে না আরো বাড়াই দাও। এবার তো সেই ক্ষেত্রে সবাই সর্বনিম্নটা দিয়েই চেষ্টা করবে। ওটা ভালো না, ওটাই তো লাভ। আপনি সর্বনিম্ন দিয়ে চেষ্টা করলে আপনি বেশি কেন দিবেন? এখন কথাটা সিস্টেমটা বুঝতে পারছেন? আমি যখন আপনি আমাকে $10 দিয়ে দিছেন, এর মধ্যে যখন আপনার সাথে আমার বিডিং মানে রেটটা ফিক্স হলো যে 0, আপনি 5 পয়সাতে আমি 1000 ইমপ্রেশন দিব, 1000 মানুষকে দেখাবো, তার জন্য 5 পয়সা কাটবো, তাহলে $10 কত মানুষ আসতেছে? এটা বুঝছেন নাকি? উপরে আগে টাকা ফিক্সড হয়ে নিচে আমি যত ডলার নিচে এবার হচ্ছে যে মানে $10 তো আপনি দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছি ওটা। এখন হচ্ছে $10 দিয়ে আমি করবোটা কি, এটা আপনি আমাকে বলে দিবেন। $10 দিয়ে ভাই আপনি 1000 মানুষকে দেখাবেন, আমি আপনারা 5 পয়সা দিব, বা আপনি 1000 মানুষকে দেখান। এখানে একটা ব্যাপার আছে, 5-এর জায়গায় আমি 10 সেন্টও দিতে পারি, কথার কথা। আপনি আমাকে 10 সেন্টও দিতে পারেন 1000 মানুষকে দেখার জন্য। কেন? আপনি যদি 5 সেন্ট করে দেন তখন আমি খুব কম সময়ের জন্য দেখাবো, আপনি যত বেশি বাড়াবেন তত বেশি সময়ের জন্য আমি দেখাবো। সেটাই এই হচ্ছে সিস্টেম, বুঝছেন? এবার নিচে স্যার ওই বোল্ড করা 0.24 এগুলো এটা সাজেস্ট, মানে আমি তখন সাজেস্ট করলাম, ওই যে বললাম না যে ভাই আপনি 5 সেন্ট করে দিলে, 5 পয়সা করে দিলে আমি একটু কম দেখাবো, আমার 24 পয়সা করে দেন, আর একটু বেশি দেখাবো। এটাই সোজা। আমি কিন্তু 5 সেন্ট করেই দেখাই, হিউজ লাভ হয় আমার দরকার নাই তো। আর এটা হচ্ছে এতটুকু থেকে বুঝতে পারছেন নাকি? কোনো কোশ্চেন থাকলে বলেন, না বুঝলে বলেন। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাড শিডিউলিং, যে আপনার একটা কি 24 ঘন্টা ধরে চলবে, নাকি একটা শিডিউল করে দিবেন এত টাইম, ডেইলি দুপুর 3টা বাজে একটা আসবে, এর বাইরে অফ থাকবে।
এটা করে দিতে পারেন। এটা কি বেটার হবে? কোনটা? টাইম সিলেক্ট করাটা। কারণ আপনার টার্গেটেড ক্লায়েন্ট যে কখন ফেসবুক আসবে এটা তার আমি জানি না, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আপনি যদি ক্রিয়েটিভ আইডি নিয়ে করলেন তাহলে আমরা কি নিয়ে করতে পারি এরকম কোনো ধারণা কি? হ্যাঁ, আমি সবগুলোর, এগুলো হচ্ছে আইডিয়া আপনারা দিবেন যে আমি ভাই ঘড়িটা সেল করতে চাই, এবার আমি বলবো আপনারা কি করতে হবে। সিস্টেমটা বুঝছেন? মানে আমি বলে দিলে আপনার সাথে নাও ম্যাচ করতে পারে, কারণ আপনার যেটা শখ সেটা আমি বুঝতে পারবো না। আমি সবকিছু দেখানোর পরে আপনি আইডিয়া জেনারেট করবেন, দেখো আমি শার্ট সেল করতে চাই, কি বলবো, তখন আমি বলবো যে আপনি এভাবে আগা, বুঝছেন? উনি যে কথাটা বলছে যে আইডিয়া দেওয়া, যে কি ধরনের নিয়ে নিয়ে আমরা আগাইলে হয়তো বা আমাদের সাকসেসটা বেশি হবে সেটা। এটার ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস, আপনি যাই নিয়ে আগাবেন সেটাতে আপনি সাকসেস পাবেন। স্যার ইউটিউব মার্কেটিং করতে গেলে তখন কি করতে হবে? ইউটিউবটা নিয়ে আমার ভাই আইডিয়া নেই, এটা ইমন ভাই পারতে পারে। আমার এটা আমি টোটাল আমি full ওইটা কি Facebook ছাড়া আমি ফেসবুকের জানি। মাধ্যমে ফেসবুকের মাধ্যমে। ওই তো ফেসবুকে আপনি লিংক দিয়ে দিতে পারতেছেন না, ভিডিও ভিউ আছে তো, আমি তো আসিনি ওটা দেখানো। এটার একদম শেষে কিন্তু ভিডিও ভিউ আছে, যে আপনার ভিডিও দেখানো, যেমন এটা হচ্ছে আমি জাস্ট একটা প্রোডাক্ট বুস্টের জন্য দেখাচ্ছি, অনেক অপশন এখনো বাকি আছে, আমি ধরি না। সার্ভিস সেলস করতে পারি না। হ্যাঁ, এই যে পোস্ট, এটা দিয়ে করতে হবে আপনাকে, আপনি যদি কোনো সার্ভিস সেল করেন তাহলে পোস্ট বুস্ট দিয়ে করতে হবে। এখানে আমরা পোস্টটা কোথায় করছি বা কি ধরনের পোস্টটা আমরা ফ্যান পেজে দিব, ফ্যান পেজে দিয়ে এটা দিয়ে আমি টার্গেট করবো। আমি টার্গেটটা আপনাদেরকে কেন আগে দেখাচ্ছি জানেন? কারণ আপনি যদি ব্যবসায় সিস্টেমটা বুঝে নেন, তখন আমি যখন মেইন জায়গাটাতে যাবো, কিন্তু এটা হচ্ছে যে আমি সেকেন্ড ক্লাসটা কিন্তু ফার্স্ট ক্লাস নিয়ে আসছি ইচ্ছা করে। অ্যাটলিস্ট আপনি তো সিস্টেমটা বুঝতেছেন না ভাই, আমি এভাবে মার্কেটিং করতে পারি। এরপর এখন যদি আমি একটা ফ্যান পেজ বানাতে দিতে বলি আপনাদেরকে, তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে না? এখন আমি যদি এখন এটা না দেখে ফ্যান পেজ বানাতে বলতাম, বানাই ফেলতেন কিছু না কিছু। এটা দেখার পর আপনার মাথায় কি আসছে, ইউটিউব মার্কেটিংটা আমি কিভাবে করবো এখানে, ওই অপশনে কিন্তু আমি এখনো যাইনি, ওটাতে আসতেছি। টাইমটা, হ্যাঁ টাইম কি টাইমটা স্যার ওখানে অনেকগুলো আছে, 3টে হ্যাঁ, পর্যন্ত। এটাতে হচ্ছে আপনি ধরেন এই যে টার্গেট সিলেক্ট করে দিলাম যে কয়টা বাজে দেখাবে আমার ad, এই যে যেগুলো সিলেক্ট করে দিচ্ছি, এ দেখেন 12 AM থেকে 9 PM পর্যন্ত একটা টাইম দেওয়াই আছে এখানে, ঠিক আছে? আমাদের করণীয় কি স্যার? এটাতে হাত না দেওয়াটাই ভালো, দরকার নেই তো। ডিফল্ট ভাবে কি কি সেট করা থাকে? ডিফল্ট থাকে যে রান, এই যে রান অ্যাডস অল দ্য টাইম, এটাই দেওয়া থাকে ডিফল্ট। ডেলিভারি টাইম এটাতেও দেওয়ার দরকার নেই, এটা তো হচ্ছে এক্সিলারেটের একটা হচ্ছে, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন আপনার ad, আপনি যখন স্ট্যান্ডার্ডে দিবেন তখন হচ্ছে এটা নর্মালি সারাদিন এমনিই শো করবে, আস্তে আস্তে বাকি 10টা এডের মধ্যে আপনারটাও শো করবে। আর এটা হচ্ছে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আমার ক্রিয়েটিভ আইটির স্টুডেন্টদের হঠাৎ করে কালকে একটা এক্সাম আমি শিডিউল দিয়ে দিলাম, কাউকে জানাতে পারতেছি না, তখন আমি কি করবো? তখন তো আমি একটা দেওয়ার পরে 3 দিন পর্যন্ত চলবে, তারপর মানুষ আসবে, এটা তো আমি পারবো না। তখন হচ্ছে আমাকে ফার্স্ট দেখাতে হবে জিনিসটাকে। এক্সিলারেটেডে আমি দিই, এক্সিলারেটেডে দিলে কি হবে, খুব ফার্স্ট সবার আগে দেখা আমার একটা, কিন্তু টাকাও কিন্তু হিউজ কাটবে, টাকা চার্জটা বেশি করে। চার্জ বেশি কাটবে। এখানে সে লিখেই দিছে, এই লিখে দিছে দেখেন, খুব তাড়াতাড়ি দেখাবে আর খুব বেশি সময় ধরে দেখাবে, কিন্তু তাড়াতাড়ি টাকাটা কাটবে। আবার টাকা বেশি কাটবে বলতে ওই যে আমি আগেই বললাম লাইফ টাইম বাজেট, এটার থেকে বেশি কখনো কাটবে না সে। আর যদি ভুলে কখনো যদি আপনি ডেইলি বাজেট দিয়ে যদি এক্সিলারেট দিয়েছেন তো শেষ। একবারে 10 হ্যাঁ। শেষ। ডেইলি বাজেটে আমি দেখা গেল যে আমার $10 আধা ঘন্টা কি 45 মিনিটে কাটছে, $10 এক্সিলারেটে দিয়েছিলাম ক্রিয়েটিভিটির একটা পারপাসে। ভাগ্য ভালো, আমি তো লাইফ টাইমে দিয়েছিলাম, আমি তো ডেইলি দিতাম, তাহলে আমার অবস্থা কি হবে বুঝেন। জি বলেন। $10 দেখা গেল আমি ডেইলি বাজেটে দিলাম, সেক্ষেত্রে আমার ওইখানে $10 আমার অ্যাকাউন্টে, ওটা কি অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকে? হ্যাঁ, ক্রেডিট কার্ডের সাথে লিংক দেওয়া থাকবে, ক্রেডিট কার্ড বা পেমেন্ট মেথডের সাথে। হ্যাঁ, অ্যাকাউন্টে যতক্ষণ টাকা থাকে ওইভাবে কাটতে থাকে। হ্যাঁ ওদের কার্ড থাকবে। এখন তো লাইফ আমাদের টাইম বাজেট দিয়ে দেয়, করণীয় ওইখানে কি? $10 লাইফ টাইম বাজেট থাকলে ওই $10 শেষ হয়ে গেলে আর অ্যাকাউন্ট থেকে আর ট্রান্সফার হবে না 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 না, ওই যে ওখানে যা দিবেন ওইখানে একবারই কেটে নেবে, একবারই শেষ, বারবার কাটবে না। স্যার আমাদের এখন অ্যাকাউন্ট নেই, তখন করণীয় কি? পেমেন্ট মেথড হ্যাঁ। ওগুলো তো আমি বানানো দেখাবো। এই হলো আপনার অ্যাডটা, এখানে হচ্ছে ফেসবুক দেখাচ্ছে কিভাবে আপনার অ্যাডগুলো মানুষের ওয়ালে যাবে। টাকা নেই মানে বাংলাদেশ ব্যাংক ছেড়ে আসছে। হুম।
এটা হচ্ছে ডেস্কটপ নিউজ ফিডে কিভাবে দেখাবে আপনার একটা এইভাবে মানুষের ওয়ালে নিউজ ফিড আমরা ওয়ালে দেখি না মানুষের ছবি, সেখানে এইভাবে আসবে। আর এটা হচ্ছে মোবাইল নিউজ ফিড, যারা মোবাইল ইউজার তারা কিভাবে দেখবে। ইমপ্রেশনটা কি দেখা যাবে? হ্যাঁ, ইমপ্রেশন কি দেখা যাবে? এটা হচ্ছে স্টার্ট করে ফেলার পরে। এখন তো আমি সেট করে দিয়ে দিলাম, আমি যখন চালু করবো তখন অ্যাড ম্যানেজারে ঢুকে আমি দেখতে পারবো যে কত টাকা কাটছে, কতজন দেখতেছে, ছেলে নাকি মেয়ে, তাদের এজ কত, এগুলো সব দেখা যাবে। স্যার আপনি শুধু নামটা উল্লেখ করে দিয়েছেন কি ব্রিটিশ, ছবিটা এটা হচ্ছে ওই যে ওখান থেকে সিলেক্ট করে নিলাম, এই যে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এই যে ক্রিয়েটিভিটি বলে তো পোস্ট আছেই এখন। এই ওয়ালে দেখেন না অ্যাডগুলো লাইট দেওয়া দেয় না। এটা আমি আপনাদের সবাইকে দেখাবো যে পোস্টগুলো কিভাবে মানে এখানে নিয়ে আসবেন টার্গেট করে। আমি ফার্স্টে এটা দেখাই দিছি কেন, কারণ নেক্সট ক্লাসে আপনাদেরকে কিন্তু নিজেদের একটা আইডিয়া বানিয়ে নিয়ে আসতে হবে যে না আমি এই ফ্যান পেজটা চালাবো। এখানে টেনশনে কিছু না, এই যে ঘড়ি, আপনার হাতে ঘড়ি আছে না ভাই, আমি ঘড়িটা সেল করবো, এটাই একটা আইডিয়া হতে পারে। তখন আমি জিজ্ঞেস করবো যে কেন এটা আইডিয়া, কেন, বা আপনার টার্গেট কে হতে পারে। আপনার ব্রেইন থেকে যদি ব্রেন স্টর্মিং না করেন মার্কেটিং করতে পারবেন না, আপনারই লাভ। ডেস্কটপ রাইট কলাম, রাইট সাইডে কিভাবে দেখবো। এখন আমি চাচ্ছি আমার এটা শুধু ডেস্কটপ নিউজ ফিডে যাক, ওয়ালে যাক, আর মোবাইল যারা ইউজার তাদের ওয়ালে যাক। রাইট কলামে আমার দেখানোর দরকার নাই, তখন আমি এখান থেকে আমি এটা রিমুভ করে দিব। এখন যখন আমি এটা প্লেস অর্ডার দিয়ে দেবো সাথে সাথে আমার চালু হয়ে যাবে। একটা সাথে সাথে চালু হবে না, এখানে কথা আছে। আমি আমার ফ্যান পেজে যা ইচ্ছা তা পোস্ট দিতেই পারি, হয়ে যায় না পোস্ট, কিন্তু আপনি অ্যাড যা ইচ্ছা তা দিতে পারবেন না, কোয়ালিটির ব্যাপার আছে। আমি আজে বাজে একটা ছবি নিয়ে ফেসবুকে দিয়ে আমি বুস্ট মেরে দিলাম, কি অবস্থা হবে? অ্যাপ্রুভ করবে না সে। কেন? কারণ তার কোয়ালিটি সে নষ্ট হতে দিবে না। বিভিন্ন পোস্ট বুস্ট করে না মানুষ, সেরকম আজে বাজে পোস্ট বুস্ট হয়ে যেত, হয় না। কিন্তু এটা কেন? কারণ ফেসবুক দেয় না এটা। সে 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত রিভিউ করে, পোস্ট রিভিউ মোডে যাবে, কিন্তু সাথে সাথে কিন্তু আপনার পোস্ট কখনোই বুস্ট হবে না। স্যার আমরা আছে তো পত্রিকার ভিতরে অন্যান্য লিংক মানে থাকে, আমরা অনেক দেখতাম। ওইটা হচ্ছে পপ আপ মেনু বাই, সেই ওটাতে আমি পরে আসতেছি। ওইটা আমি দিতে পারি, সমস্যা নেই। আমি নিজেও একটা অনলাইন নিউজ পেপারে পোস্ট আমি বুস্ট করি। ওখানে যেমন ধরেন একটা রেসলারের ছবি আসতেই পারে, একটা পত্রিকার শিরোনামে তো লেখা, একটা ছবি আসে না? রেসলার কি একটা গেঞ্জি পরে থাকে, আর কিছু পরে সে, তার স্কিন দেখা যায়। ফেসবুকের সিস্টেম হচ্ছে আপনার স্কিন এই একটা অ্যাড, একটা মডেলের 20% বেশি স্কিন দেখা দিতে পারবে না। এ বুঝেন এবার আপনি, মানে ওর ড্রেস কতটুকু পরা আছে এটা পর্যন্ত সে চেক করে, বুঝছেন? স্যার এটা কি রোবট চেক করে নাকি ওখানে কোনো কর্মকর্তা চেক করে? না, এটা রোবটের মধ্যে। ফার্স্ট হচ্ছে রোবট চেক করবে, যদি ভুল হয় তখন আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন যে না ভাই এটা তো ঠিকই আছে। হ্যাঁ, শার্ট প্যান্ট পরা, যেমন আমি স্কিন কালারেরও তো অনেকটা ড্রেস পরে থাকতে হবে, রোবট তো ধরবে যে সেটা সে শার্ট পরে না। এই জিনিসগুলো সে মেনটেন করে। আমরা যে পোস্ট দিই, যেমন আপনি ধরেন একটা লেখা, আমি এটাকে বুস্ট করবো, ধরেন এটা একটা ছবি, এটা আমি ফেসবুকে ছবি হিসেবে বুস্ট করবো, এটা ফেসবুক বুস্ট হতে দিবে না। আপনি বলেন ভাই এখানে কি আছে, এখানে ছবি নাই, কিছু নেই, খারাপ কি, এখানে তো লেখাই আছে। ফেসবুক লেখাও বুস্ট হতে দিবে না ওয়ালে। কেন জানেন? কারণ ধরে নেন আমি এই ছবিটাকে, এটা একটা ছবি, ঠিক আছে, 100% ধরলাম ছবিটার, মানে 5, 10, 15, 20 এরকম করে টোটালটা 100%। একটা ছবির মধ্যে 20%-এর বেশি যদি লেখা থাকে, সেই ছবি ফেসবুক অ্যাপ্রুভ করে না। মানে বুঝছেন? মানে আপনি কখনো একটা টোটাল লেখা দিয়ে, বিভিন্ন থাকে না, যেমন ধরুন আমি ক্রিয়েটিভিটির একটা অ্যাড দিলাম, এরকম লেখা, আউটসোর্সিং শিখুন, হ্যান ত্যান, আমাদের এখানে আসুন, একটা ছবি দিয়ে বুস্ট করে দিলাম, ওটা কখনো অ্যাপ্রুভ হবে না। আপনি দেখবেন যে কখনো কোনো ছবিতে লেখা তাহলে তখন ফেসবুকেও দেয়। আমি আপনাকে কিভাবে দেখাবো ওটা, দাঁড়ান একটা আইডিয়া দিই, এখানে দেখাই দাঁড়ান। দেখেন এই ছবিটা স্পন্সর, দেখছেন? এটা স্পন্সর একটা পোস্ট। এখানে দেখেন সে চাইলে এই যে want to learn the secrets to improve your search, হ্যান ত্যান, এগুলো সেই ছবিটাতে দিয়ে ফেলতে পারতো না? সেটা দিতে পারতো, আরো ডিটেলস এখানে দিতে পারতো, সে কেন দেয় না এখানে? দেখেন টোটাল ছবিটাকে যদি আমি 100% ধরি, এটা তো এখান থেকে এত দূর থেকে ঘুরে ফিরে এত দূর পর্যন্ত 100% একটা ছবি নাকি?
লেখা কতটুকু, জাস্ট একটু করে লেখা। এখানে ফেসবুকে একটা গ্রিড আছে, গ্রিডের লিঙ্কটা আমি পরে দিব। ওই লিঙ্কটাতে আপনি গিয়ে ফেসবুকে আপনি ছবি আপলোড দিয়ে আপনি নিজেই চেক করে দেখতে পারবেন যে না আমার ছবিটা কি অ্যাপ্রুভ হবে নাকি হবে না। ওই গ্রিডে ফেলার পরে এখানে আপনার চার কোণা এত দূরে 5%, এত দূর মিলে 10%, এত দূর মিলে 15%, মানে এরকম করে করে সে টোটালটা যখন 20%-এর বেশি হয়ে যাবে তখন ফেসবুকে বলে দিবে না ভাই তোমার অ্যাড আমি অ্যাপ্রুভ করবো না। তার মানে কি আপনাকে ছবি দিতে হবে এমন ভাবে টোটাল ছবির মধ্যে ধরেন শুধু নিচের এই লাইনটা ধরে আপনার লেখা, তার মানে কি 5, 10, 15, 20 বা শুধু এক সাইডে। ক্রিয়েটিভ আইটির আমি অ্যাড দেখাই এবার এক্সাম্পল হিসেবে। এটা তো অ্যাডের ক্ষেত্রে, অ্যাড বুস্ট করার ক্ষেত্রে নর্মালি ওয়ালে পোস্ট যা ইচ্ছা তা আপনি তাই দিতে পারবেন, সমস্যা হবে না। আমরা এগুলোতে চাইলে কি দিয়ে দিতে পারতাম না? এখানে মোবাইল নাম্বারটা ক্রিয়েটিভ আইটির, এখানে ক্রিয়েটিভ আইটির অ্যাড্রেসটা এই জায়গায় দিতে পারতাম না, দিই নাই কেন? কারণ ফেসবুক অ্যাপ্রুভ করবে না। দিছি মানে আগে এত দূরে দিছি, যেমন এই যে একটা আমি দিছি, ফেসবুক কিন্তু আমার এইটাকে লেখা হিসেবে ধরছে, ফার্স্ট লেখা আছে না, ধরছে কিন্তু সে। তারপর কোথায় ধরছে? ফ্ল্যাট লেখা, এক্সএমএল লেখা, জাভা লেখা, কোড লেখা, এটাকেও সে গ্রিডে ফেলছে। মানে বুঝছেন এবার? এই ছবি, এরকম একটা ছবি, এই ছবিটাকে 3বার চেঞ্জ করছি আমি, কারণ আমার এখানেও কিন্তু ছিল আইকন, এগুলোকে আমি রিমুভ করা দিয়েছি। সিস্টেমটা বুঝছেন এবার? করে যখন দেখতেছি এতটুকুতে লেখা, এতটুকুতে লেখা একটা গ্রিডে আসছে, এতটুকুতে লেখা, টোটাল আমার 20% কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। তারপর আমার এটা অ্যাপ্রুভ করছে, আমি এটা ফার্স্টে দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করে নাই, পুরো অ্যাড আমাকে রিমুভের আবার নতুন করে দিতে হয়েছে এই ছবিটাকে। আর কোথায় এখানে আর নাই মনে, আমি একটা ডিসঅ্যাপ্রুভ হওয়া এটা আমি রেখে দিয়েছিলাম মার্কেটিং পারপাসে, দেখাতে পারতেছি না। যেমন এই দেখেন, এই ছবিটা দেখেন, এটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কিছু দূর গিয়ে, মাঝে মধ্যে ফেসবুক কি করে জানেন, নিজের অজান্তে সে অ্যাপ্রুভ করে দেয়, আবার কিছুক্ষণ পরে গিয়ে ক্যান্সেল করে দিবে। এটাও কিন্তু হয়। এটা কিন্তু আরো ক্ষতিকর আপনার পেজের জন্য, কারণ এটা একবার যখন এই জিনিসটা ঘটবে, সেকেন্ড টাইম যখন আপনি অ্যাড দিবেন, আমি তো ভাই যখন অ্যাড দিই তখন আমি চাবো যে আমার 5 মিনিটে অ্যাপ্রুভ হয়ে যাবে বা 2 মিনিটে অ্যাপ্রুভ হবে, মানুষ দেখা শুরু করে। আমি তো সহ্য করতে স্বাভাবিক, এটা খারাপ লাগতেই পারে। অনেক সময় এমন হয় যে আপনার 24 ঘন্টা ফেসবুক অ্যাপ্রুভ করবে না, অ্যাড ওটা বসেই থাকবে সেখানে, সে দেখবে, আস্তে ধীরে দেখে তারপর অ্যাপ্রুভ করবে। এখন এর মধ্যে আমরা এটা করতে পারি না যে ঠিক আছে অ্যাড এটা অ্যাপ্রুভ হচ্ছে না, 1-2 ঘন্টা হয়ে গেল, আমি রিমুভ মেরে দিলাম, আবার দিই একটা। আপনি অ্যাড দেওয়ার পরে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত যদি আপনি ওটাকে রিমুভ করে আবার দেন, ওটা আরো দেরি হবে। কত রকম ঝামেলা, বুঝছেন এবার? তার মানে আপনি যেটা দিবেন ফার্স্টে, একদম ঠান্ডা মাথায় বসে কাজ করতে হবে আপনাকে। তাড়াহুড়ো যত করবেন, যত বেশি আপনি যাবেন ছবি দিয়ে, মানে আজে বাজে একটা ছবি দিব, মানুষ তো বেশি হিট করবে, আপনি গেছেন। উল্টা আপনার অ্যাড ম্যানেজারও ডিএক্টিভ করে দিবে, এমন কিন্তু আছে। আমার অ্যাড ম্যানেজার 5টা ডিএক্টিভ করা আছে অলরেডি, আমি দেখাবো আপনাকে। এই দেখেন, এই ছবিটাকে তো আমি বুস্ট করতে পারি না, কিন্তু এখানে কোথাও লেখা আছে পিছনে, দেখছেন? আমি করেও দিছি এটা, আমি নিজেই খেয়াল করিনি এটা বুস্ট করার সময়। এতগুলো যে লেখা, এটা আমি খেয়াল করিনি। আমার তো ছবিটা দেওয়া দরকার মার্কেটিং পারপাসে। দিছি, তারা অ্যাপ্রুভও করছে, কিছু দূর যাওয়ার পরে দিছে এটা ব্যান করে। সেই ক্ষেত্রে পুরো ছবির 20% লেখা থাকা লাগবে, বা 100% ছবিতে যদি কোনো লেখা না থাকে তাতেও কি প্রবলেম হবে? না, লেখাতে, ছবিতে যদি কোনো লেখাই না থাকে তাহলে তো আরো ভালো, সমস্যা হবে না। তখন আবার কথা আসতেছে যে আপনার ওই যে, যেমন আমি বলি হেলথ রিলেটেড প্রোডাক্ট, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যেটা আমি ফেস করছিলাম, এটা আমি জানতামই না যে এই কাহিনী ঘটবে। সিক ইমেজ, এখানে কি আসছে, একটা মানুষ কাশতেছে, একটা মানুষ শুয়ে আছে নাকে দিয়ে। এখন ধরেন আমি একটা ওষুধ, এখন শীতকাল, মানুষের নাক জাম হতে পারে, কাশি হতে পারে, আমি একটা এটার অ্যাড দিচ্ছি, না ভাই আমার ওষুধটা গেলে ঠিক হয়ে যাবে। তখন আমি স্বাভাবিকভাবে এই ছবিটা দিব না, এটা ফেসবুক অ্যাপ্রুভ করবে না। অসুস্থ ছবি, সিক ছবি ফেসবুক অ্যাপ্রুভ করে না।
ফেসবুককে কি ছবি দিতে হবে জানেন? এই দেখেন, এই টাইপের, মানে অসুস্থ থেকে সে সুস্থ হয়ে গেছে এই টাইপের। হ্যাঁ মানে কাদা কাদা হাসি আর কি। মানে আপনাকে সবসময় ভালো জিনিস, পজিটিভ জিনিস ফেসবুকে দিতে হবে, আপনি আজে বাজে দিতে পারবেন না। মানে সে শিখ, আমার একটা পেজ, হেলথ রিলেটেড একটা পেজ আছে, এটা আমি কোনো ব্যবসায়িক পারপাসে না, আমি এটাকে বানাচ্ছি, তুলতেছি অন্য একটা পারপাস, এটা একটা কাজ করবো আমি। সেখানে আমি একটা দিছিলাম এরকম আলসার নিয়ে একটা পোস্ট দিছিলাম, পেটে ব্যথা, সে পেট ধরে কাছে দাঁড়ায় আছে, খুবই সুন্দর ছিল ছবিটা, ওটা অ্যাপ্রুভ করে না। আমি কি অ্যাপ্রুভ করে না কেন? নোটিফিকেশনে গেলাম, ওদের রিজনটা দেখাইছে যে মানে সিক টাইপের কোনো ছবি দিতে পারবে, মানে রিকভার করছে এরকম দিতে হবে। পরে রিকভার করছে দিচ্ছে হাসি খুশি, ওইটা দেখে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই টাইপের মানে ভালো হয়ে গেছে এই টাইপের দেখাতে হবে। আবার আপনি বিফোর আফটার ছবি দিতে পারবেন না। এটা কেমনে হয়েছে? এটা আমি দিছিলাম একটা দুইজন জমজের ছবি, দুইজনই দেখতে জমজ, তো দুইজন একই রকম দেখতে দিছিলাম কোন একটা পারপাসে, একটা অ্যাডের পারপাসে। এটা ভুলটা ছিল ফেসবুকের। ফেসবুক মনে করছে যে কতগুলো অ্যাড থাকে না, যে মানে আগে মাথায় চুল ছিল না এখন চুল আছে, এরকম আগে পরে দেয় না, এই ছবি আপনি দিতে পারবেন না, এটা প্রুফ করবে না। ফেসবুক ওটা কিন্তু ভুল ধরছিল। সে মনে করছে দুইজনের মধ্যে একজন একটু অসুস্থ টাইপের দেখতে, আর একজন সুস্থ টাইপের, দুজন সেম। এখন ফেসবুক মনে করছে আমি বিফোর আফটার টাইপের ছবি দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার অ্যাপ্লাই করছি যে মানে না এরা জমজ ভাই, এরা এরকমই, এখানে আমার কিছু করার নাই। তখন সে আবার পরে অ্যাডটা অ্যাপ্রুভ করে দিচ্ছে আমার। তার মানে কি বিফোর আফটার দিতে পারবেন না, অসুস্থ রোগী এরকম ছবি দিতে পারবেন না। জি হ্যাঁ ঠিক আছে, যেতে পারেন, আর ক্লাসও শেষ। আর আরো একটা আমি আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যেমন দেখেন কোনো অ্যাডে আমরা যে ছবি দিই, আমরা কোথেকে দিই? গুগল থেকে দিব নাকি? এখন গুগলে আমরা ধরেন হ্যাপি লিখে, যেমন ধরেন আমি ফ্রুটের ছবি দিলাম, আমার পেজটা হলো ফ্রুট রিলেটেড পেজ, আমি ফ্রুট সেল করি মানুষের বাসায় বাসায় গিয়ে, ঠিক আছে, বা ডেলিভারি দিব। তখন আমি ছবি তো এখান থেকে দিব নাকি? এই ছবি তো বা অ্যাভেলেবল, ডাক্তারের চেম্বারে গেলেও দেখবেন এই ছবি আছে, ঠিক না? তা আমি আনকমন কি দিতে পারি, কেমনে বের করবো আমি? দেখেন ফ্রুট লিখে সার্চ দেওয়ার পরে কেমন ছবি আসছে, খুব ভালো মতো দেখেন, এই টাইপের ছবিগুলো আসছে, ঠিক আছে? এখন দেখেন ছবির কোয়ালিটি গুলো কেমন আসছে, অন্যরকম ছবি আসছে না? আগে কিন্তু এটা ছিল না, এই টাইপের ছবি কিন্তু আগে ছিল না, এই ছবি কিন্তু আগে ছিল না, এই ছবি আগে ছিল না, দেখছেন? তার মানে সার্চের সময় আপনারা ট্রাই করবেন এইচডি হাই ডেফিনিশন লিখে দেওয়ার। যে কোনো ছবিতে আপনি নর্মাল একটা সার্চ দিচ্ছেন, আরেকটাতে সেম জায়গায় জাস্ট এইচডি লাগিয়ে দিবেন, দেখবেন আরো ভালো কোয়ালিটির ছবি আসতেছে। কারণ ছবির উপর আপনি দেখবেন আজে বাজে ছবি দেওয়া কোনো পোস্ট বা আপনার নিজেরই ভালো লাগবে না, কি লেখা আছে ভিতরে পড়েও দেখবে না। কিন্তু একটা ভালো ছবি দিলে, মানে এটা আমি নিজে ভালো রেসপন্স পাইছি, ভালো ছবি দিলে মানুষ অ্যাটলিস্ট পড়ে দেখে ভাই কি আছে এখানে, দেখি। এর ক্ষেত্রে কি কোনো ই আছে, মানে কত পিক্সেল বাই কত পিক্সেল হতে হবে? হ্যাঁ, ছবির মাপ কত পিক্সেল, সাইজ বড় হলে এখানে এত ইম্পর্টেন্ট না। এখন আপনি যদি স্টাম্প সাইজের ছবি দেন তাহলে তো হবে না। আমরা ফ্রুটস এইচডি লিখে দিলাম না, ওখান থেকে জাস্ট কপি পেস্ট মেরে মেরে আপনি দিয়ে অনেক কিছু লাগবে, মানে আমি যেটা দিই, আমি এত কিছু পিক্সেল বা এসে আমি নিজে বুঝি না, সত্যি কথা যেটা, ওখান থেকে নিয়ে দিয়ে হয়ে যায়। মানে সাইজটা কত বড় দেখেন, আচ্ছা দাঁড়ান আমি দেখেন, এখানে একটা লিখে রাখ, মানে আমি ডাউনলোড করে রাখছিলাম, কোথায় না, আমার ওই পিসিতে মনে হয় এইখানে, এটা এখানে দেওয়া যাবে, দেখা যাবে, দাঁড়ান। এই ডিটেলস কত পিক্সেল, এই যে 851, এদিক থেকে 314, কভার পেজের সাইজ, কভার পিকচার সাইজের আপনি অ্যাড দিয়ে ছবি দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। কারণ ওয়ালে যে পোস্টার শুধু ওই সাইজেরই হয় কিন্তু পুরোপুরি। যেমন ধরেন, আচ্ছা এটাও দেখতে পারেন, এই যে ওয়ালের এটা এখানে আসছে, কত 1200 থেকে 1200 900 শেষ।
এখন কি অ্যাড ম্যানেজার এটাকে বুঝা গেছে সিস্টেমটা? ঠিক সেম ভাবে আপনি কি কি করতে পারেন আমি দেখাই। দেখেন আমার কত তারিখ কত ডলার কাটতেছে, দেখেন আমার টোটাল বিল কত আসছে এখন পর্যন্ত। দেখেন এই অ্যাকাউন্টে $167 এখনো আছে, আসছে বিল, বাকিগুলো সব বিল পে হয়ে গেছে। মানে ফেসবুক বিল নিচ্ছে আমার কাছ থেকে, কাটতেছে। এই অ্যামাউন্ট সে পাবে তবে আমার থেকে এটা কি ডিউ রাখা যায়? ডিউ রাখা যায়, ডিউ রেখে টাকা তুলে ফেলতে পারবেন, সেটা না নাই বলি। আচ্ছা এখন এখানে আপনার পোস্ট বুস্টারটা তো দেখালাম, ঠিক আছে? পোস্ট থেকে আর্নিং হবে ওই ইয়ের মাধ্যমে, ভিউজের মাধ্যমে, যে হ্যাঁ ভিউ বা ক্লিক। আর লাইকেরটা কি তাহলে পেজ লাইকের উপর এই যে ওটা হচ্ছে এই প্রমোটের পেজ, ভিতরে এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, জাস্ট ওই বিডিংটা আলাদা, রেট এটাই। লাইক বা শেয়ার হলে ওইখান থেকেও আর্নিং হবে। পেজ লাইক, পেজ লাইকে আর্নিং এর কোনো অপশন নাই তো, নিজের বিজনেসটা প্রমোট করতে পারেন। নিজে বিজনেস প্রমোট করতে পারবেন। কিন্তু আমি যেটা সাজেস্ট করবো ভাই, দেখেন পেজ প্রমোটের জন্য যদি টাকা দেন, আমার মতে সেটা একদম ওয়েস্টেজ অফ মানি, কিছু না। আমি একটা পেজের কাজ করছি, বা আজ পর্যন্ত যতগুলো পেজের কাজ করছি, পেজ যখন বুস্ট দিই আমরা, আপনি খেয়াল করবেন অনেক পেজ আছে, বিভিন্ন পেজে আমরা লাইক দিয়ে রাখি নাকি, লাইক দিছি, এরপর 2-3টা পোস্ট তাদের আসলো, একটা সময় গিয়ে তাদের কোনো পোস্টই আসে না, স্পন্সর্ড পোস্ট কিন্তু তাদের, তারা দিয়ে রাখছে যে আমাদের ওয়েডিং ফার্ম এসে আমরা ছবি তুলি, আমাদের পেজে লাইক দিলাম লাইক, কিন্তু তার প্রোডাক্ট কি আমি জানলাম না। আমি ভিতরে ঢুকে দেখতে পারি, কিন্তু আমার তো দরকার নেই, আমি বাই চাবো কেন লাইক দিয়ে, আমি মনে করতেছি বা একটা সময় তো তাদের পোস্ট আমার বলে আসবেই, এটা গেল একটা। তার মানে আপনি যখন পোস্ট বুস্ট পেজে লাইকের জন্য যখন টাকাটা দিবেন, লাইক আপনি ঠিকই পাবেন, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যে আবার পেজ ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, লাভ নাই। $5 দিয়ে আপনি যে লাইক পাচ্ছেন, $5 দিয়ে তার থেকে হাজার হাজার গুণে বেশি মানুষকে আপনি পেজের নামটা তো দেখাতে পারতেছেন, পার্লারও পোস্ট দেখাতে পারতেছেন। লাইক বাড়ানোর সময় কিন্তু আপনি কোনো পোস্ট দিতে পারবেন না, জাস্ট আপনার পেজের লাইক বাড়বে, আসবে যে লাইক দিস পেজ, এটা কিন্তু আপনি যে এই প্রোডাক্টটা সেল করতেছেন, এটা কি কেউ ধরতে পারবে না। আমাদের দরকার কি, বা আমাদের যারা, আমরা তো এত বড় ব্যবসায়ী না, যারা বড় বড় ব্যবসায়ী তারা চাইতে পারে না ভাই আমার পেজে 5 লাখ লাইক থাকুক, আমি দেখাতে পারবো মানুষ আমার পেজে 5 লাখ লাইক, আমাদের তো দরকার নেই সেটা। আমি যখন কোনো পোস্ট বুস্ট করব, তখন যারা ইন্টারেস্টেড তারা এমনিই লাইক দিয়ে দিবে। আর যখন আমি পেজ লাইকের জন্য দিব, তখন হচ্ছে যে যারা ওই কি বলবো আছে না কতগুলো, তাদের নামই থাকে লাইকার বই, ফেসবুক আইডি আছে না কিছু, ওরা দেখবেন লাইক দিয়ে গেছে। আমার তো ওদের তো দরকার নাই তো, আমার দরকার তো ক্লায়েন্ট যে কিনবে, আমি অ্যাড দেখাবো, প্রতিটা অ্যাডে সে কিনবে মানুষ। তো আমার মতে পোস্ট পেজ প্রমোট করাটা ভাই, মানে আপনারা করতে পারেন, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো পেজ প্রমোট করিনি, কারণ আমি যখন পোস্ট বুস্ট দিয়ে দিই, সেখান থেকে কিন্তু আমার কাজ হয়ে যায়, লাইকও বাড়ে এমনিতেই, আমার পোস্ট প্রোডাক্টও সেল হয়ে যায়, তা আমি প্রমোট কেন করি? আর্নিং এর বিষয়টা কিভাবে বলেন? বুস্টের পোস্ট আরো আছে, এগুলো এখানে অনেক অপশন আছে। আমি একটা কাইন্ডলি বিষয়টা একটু রিপিট করেন। পোস্ট বুস্ট দিয়ে ওই যে সেম এই যে এতক্ষণ বললাম, যে আমি ঘড়িটা সেল করব, কিভাবে সেল করতে পারে, কত রেটে সেল করতে পারে, বাংলাদেশ বেস হবে নাকি যে বাইরের হলে বেটার? এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে। যেমন ধরুন আমার এক ক্লায়েন্ট আছে, সে আপনার ইউকের ক্লায়েন্ট, পাকিস্তানি বোন, কিন্তু সে ইউকেতে থাকে, ওখানকার ন্যাশনালিটি পাইছে। সে জানুয়ারিতে যাচ্ছে ইউএসএতে, ওর একটা বেড প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার মানে ছবিতে দেখলে মনে হয় পুরো একটা ল্যাম্বরগিনি গাড়ি, পুরা গাড়ি, মার্সিডিজ পুরা গাড়ি, ভালো মতো দেখলে খেয়াল করবেন যে ওটা একটা বিছনা, আসলে খুবই সুন্দর, কিন্তু ওটা আসলে ভালো সেল হবে। এখন তার প্রোডাক্টটা আমি ভাই বাংলাদেশে সেল করবো না, সে আমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, আমি এখান থেকে বসে তার প্রোডাক্টটাকে ইউএসএ তে আমি বুস্ট করে দিব, ও ওখানে গিয়ে মার্কেটিং দাঁড়ায় হলো ইবে বা amazon.com থেকে কোনো অ্যাড নিয়ে যদি সেটাকে আমি করি, আমার দিতে পারেন। ওটাতে আপনি তখন যাবেন সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইটে, বুস্ট পোস্টার যাবেন না। স্যার এরকম ক্লায়েন্ট পাওয়াটা কিভাবে পাওয়া যায়? কিসে? এরকম ক্লায়েন্ট যে আপনি ইউএস এর ক্লায়েন্ট বা ইউকে ক্লায়েন্ট, ওটা তো আসবে, আমি পুরোটা শেষ করে দিয়ে আমি আপনাদেরকে আইডিয়া দিব কিভাবে ক্লায়েন্ট পাবেন। যেহেতু আমি এখন পাচ্ছি না, কোনো প্রোডাক্ট হয়তো পাচ্ছি না, এই জন্য হয়তো অন্যের কোনো প্রোডাক্টের করে আমি করতেছি না, আমি তো কোনো প্রোডাক্ট সেল করি না ভাই, আমি মানুষের গরু সেল করি। আমি যেটা করি সেটা হচ্ছে অনলাইন নিউজ পেপার আছে ভাই, আমার ক্লায়েন্ট
ওদের সাথে আমি কাজ কিভাবে করছি না করছি এগুলো আমি নেক্সট দেখাবো, খুবই মজা হবে। মানে একজনের পেটে লাথি মেরে দিছি আমি, মানে আমার আগে যে ছিল তার চাকরি চলে গেছে, ওর জায়গায় আমি করছি, বুঝছেন এবার? যাই হোক, আপনি এটা দিয়ে করতে পারবেন না এমন কোনো কাজ নেই। তো আমি একটা অপশন বলে যাই আজকে, পরের ক্লাসে আমি আরো ডিটেলসে যাবো। স্যার আপনার সাথে তো আমাদের কোনো ফেসবুকে পেজ আছে যার কারণে আমরা নতুন করে কোনো ইনফরমেশন পেতে পারি। মানে আপনার সাথে আমরা অ্যাড হবো কিভাবে সেটা? না, আমি পেজে কোনো, আমার কোনো পেজও না, আমি কোনো ইনফরমেশন দিই না পেজে, কারণ আমি তো মানুষকে শিখাতে থাকি যে আমি কি ব্যবসা করবো। এটা তাহলে আপনি আমাদের গ্রুপ পেজে একটু আসুন। ওই এসিও ব্যাচের গ্রুপে আছি তো আমি, 1508 আমাদের 150। তাহলে ইমন ভাইকে বলে দিন একটা অ্যাড করতে। তাহলে আচ্ছা এখন এটা হচ্ছে সেন্ড পিপল টু ইয়োর ওয়েবসাইট, ওই সেম জিনিস। এটা হচ্ছে কি, আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। আপনি যেটা বলছেন যে অ্যামাজনের, আপনার কোনো প্রোডাক্ট অ্যামাজনে আছে বা যে কোনো একটা সাইটে আছে, ঠিক আছে? তো আচ্ছা ধরেন এখানে আমি যেটা করতেছি আমি সেই এক্সাম্পলটা দিই। একটা অনলাইন নিউজ পেপার আমি সাইট, মানে নিউজ পেপারের লিঙ্কটাকে আমি বুস্ট করি। অনলাইন নিউজ পেপারগুলোর ব্যবসা কি এটা আপনারা জানেন? কেন? না, তাছাড়া তো ওদের কোনো আর্নিং তো নাই অনলাইন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রথম আলো, কালের কণ্ঠ, এগুলো তো রোডে ঘাটে ছিল, টাকা আসতেছে বা ওখানে অ্যাড দিচ্ছে মানুষ, টাকা আসতেছে। কিন্তু অনলাইন নিউজ পেপারে কি, তাদের লাভটা কি এখানে? আপনারা হয়তো বা জানেন না যে আপনি পেপার সেল করে যে পরিমাণ লাভ করতে পারতেছেন, সামনে কিন্তু এটাও থাকবে না, না, এখন অনেক কমে গেছে, অনেক কমে গেছে। কারণ আমি যদি ক্রিয়েটিভ আইডিতে এসে আমি বসে ভাই প্রথম আলো .com এ ঢুকছি, আর কথা হচ্ছে আমি ফেসবুকে ঢুকলে বা অনলাইন নিউজ পেপারে ঢুকলে এখন এখানে বোমা হামলা হয়েছে, আমি এখন নিউজ পেপার পাচ্ছি, সেটা কালকে গিয়ে দেখবেন যে পেপার আসতেছে, তো আমি কালকের জন্য ওয়েট করবো না, এখন এটা তো আমি এখনই দেখবো নাকি? তাহলে ওরা যে আমাকে এতগুলো নিউজ দিচ্ছে, ওদের অফিস দেখছেন অনলাইন নিউজ পেপার গুলোর বড় গুলো, যেগুলো ছোটখাটো আজে বাজেগুলো কথা বলছে, মানে হাইফাই, মানে এগুলো অন্য লেভেলের অফিস, তাদের এমপ্লয়ি আছে, তারা স্যালারি দিচ্ছে, তাহলে কিভাবে তাদের টাকাটা আসতেছে আইডিয়া আছে? আমি বলি। আচ্ছা, ক্লাস যদি একটু আধা ঘন্টা বাড়াই সমস্যা হবে? না, আমাদের সমস্যা নাই, আমাদের সময় আছে। আচ্ছা করছি না প্রথম দিন। আচ্ছা, এখন কথাটা হচ্ছে লাঞ্চের ব্যবস্থা তাদের ইনকামটা আসে তাদের হিটের উপর, তাদের ভিজিটর যত বেশি ইনকাম তত বেশি। কিভাবে? তাদের সাইটে ক্লিক করতেছেন, তারা টাকা পাচ্ছে তা কিন্তু না। যেমন দেখেন, আমি এই অনলাইন নিউজ পেপারটার ভিতরে যাই, এরা আমার ক্লায়েন্ট, এটা সম্ভবত যমুনা গ্রুপ না যমুনা ব্যাংক, কোন একটা ব্যাংকের তাদের মানে একটা অনলাইন ভার্সন, report24.com। এই যে তারা এতগুলো নিউজ দিল, এতগুলো রিপোর্টার তাদের মাঠে কাজ করতেছে, তাদের লাভ কি? লাভটা হচ্ছে এই দেখছেন, রবির অ্যাড, এই চেয়ার আপনা কি একটা অ্যাড, লাইফ ইন্স্যুরেন্সের অ্যাড, বাংলা লিঙ্কের অ্যাড, এই যে এই লম্বা যে একটা দেখতেছে, এটার দাম কত হতে পারে আইডিয়া আছে? 1 লাখের উপরে যাবে, আরো বেশি, প্রতি মাসে 10 লাখ মাসে। আরে ভাই, বিডি নিউজ আছে, বাংলা নিউজ, এইখানে কেন অ্যাড দিবে তারা বলেন তো? বেশি ভিউয়ার্স। ভিউয়ার্সের উপর ভিউয়ার্স তারা এনশিওর করতেছে কেন? আমি তো ঢুকলে ফার্স্টে ঢুকবো কোথায় ভাই? বিডি নিউজ 24.com, বাংলা নিউজ 24, আমি এখানে কেন ঢুকবো? আমরা তো দেখিয়ে দিতে লাগবে। দেখেন, এখানে এত বাংলা লিঙ্ক অ্যাড দিচ্ছে, এখানে রবি অ্যাড দিয়ে দিচ্ছে, এগুলো কেন দিল? এটা বুঝতেছেন এখন? কিছু না কিছু তো আছে এখানে নাকি? ওরা নিশ্চয়ই তাদের কাছে গেছে যাবে আমাদের এখানে অ্যাড দেন, ওরা তো বলবে যে ভাই বাংলা নিউজ বিডি নিউজ কিসের দিয়ে report24.com আমি এখানে কেন দিই? তখন আসতেছে খেলা। ভিউয়ার্স আসতে খেলাটা কি? তাদের ভিউয়ারটা তারা দেখবে কোত্থেকে? দেখেন, আমি দেখেন, অ্যালেক্সা নিয়ে আইডিয়া আছে কারণ? হ্যাঁ, বাংলাদেশটা অ্যালেক্সা ওরা কিছুই বুঝে না, আর হলে কিন্তু এটা কিছু না, কিন্তু বাংলাদেশ বুঝেই খালি অ্যালেক্সা। আমি আপনাকে দেখাই। আচ্ছা, অ্যানালিটিক্সে দেখাই। আমি যখন মার্কেটে যাব, দি report24 এর মার্কেটিং এর দায়িত্ব পাইছি আমি, কথার কথা। এবার আমি গেলাম, আপনার কাছে আসলাম, আপনার প্রতিষ্ঠানে, ভাই আমার এখানে অ্যাড দেন। আপনি বললেন যে ভাই এখানে কেন দিব, এটা কি নিউজ পেপার ভাই, নামও তো শুনি নাই হ্যান। তখন আমি বলবো যে আমাদের ভিউয়ার বেশি। আপনি বললেন যে কিভাবে আপনাদের ভিউয়ার বেশি, দেখি দেখান। তখন আমি দেখালাম
দেখেন স্যার, অক্টোবর মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের সেশন ছিল 7,96,000, ইউজার হচ্ছে 4,80,000, পেজ ভিউ এত, আমাদের বাউন্স রেট 12%। আসতেছি, আমি সবগুলোতে আসতেছি একটা একটা। বাউন্স বুঝি। একটু এসিওর পার্ট, এসিওর স্পিড আপনার বোঝার কথা। এখন কথা হচ্ছে, তো এটা দেখলাম, আচ্ছা ভাই আর একটু বেশি বলেন তো ভাই, আর কি, তাহলে আপনাদের বাকিগুলোর মধ্যে আপনাদের র্যাঙ্কিং কি? তখন আমি আসলাম অ্যালেক্সাতে। স্যার দেখেন, অ্যালেক্সা র্যাঙ্কে আমরা বাংলাদেশে 25 আছি। এখন এখানে কথাটা হইছে, অ্যালেক্সা র্যাঙ্কে বাংলাদেশে 25, ঠিক আছে? এখানে কথাটা কি, দাঁড়ান, পেজ ক্রাইমের শিকার বাংলাদেশি। আচ্ছা, এই যে নিউজ পেপারের এই যে নিউজগুলো, এক একটা নিউজ, ঠিক আছে, আমি কি করতেছি, এগুলো আমি এখান থেকে এই লিঙ্কটা নিচ্ছি, লিঙ্কটা নিয়ে, আচ্ছা লিঙ্কটা নিয়ে অ্যাড ম্যানেজারে গিয়ে এই যে সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট এখানে দিচ্ছি। এখানে দিয়ে আমি কি করতেছি, সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট মানে কি, ফেসবুকে লিঙ্কটা দেখাবে। আমাদের নিউজ আসে না, ফেসবুকের মধ্যে হঠাৎ করে নিউজ আসলো, সরকার ফেসবুক খুলে দিছে, আমরা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি, আমাদের কাছে নিউজ আসছে, ফেসবুক খুলে দিচ্ছে সরকার, আমরা ওখান থেকে নিউজটা পাচ্ছি আবার, ঠিক আছে? আমরা কি করতেছি, লিঙ্কে ক্লিক করে বাইরে গিয়ে এই নিউজটাতে এসে পড়তেছি না। ফেসবুকের এই অপশনটার কাজই হচ্ছে রিডাইরেক্ট করা। ফেসবুক জাস্ট একটা দিয়ে দিল, মানে এটা হচ্ছে লিঙ্ক, ওখানে ক্লিক করে দেখতে পারবেন আপনি। এখন আমি যে লিঙ্কে ক্লিক করতেছি, এই যে আমি ঢুকলাম, এটাই হিট পড়তেছে না সাইটে, এটা আমার গুগল অ্যানালিটিক্সে কাউন্ট হচ্ছে। অ্যালেক্সাতে একটা আসতেছে, এফেক্ট করতেছে জিনিসটা। তার মানে কি, আমি যখন এখান থেকে এখানে আমি কি সিলেক্ট করে দিচ্ছি, এখানে আমি সিলেক্ট করতেছি যে আমার ফেসবুকে যখন অ্যাডটা দেখাবে সেন্ড পিপল টু এর ওয়েবসাইটের মাধ্যমে, তখন যখনই একটা মানুষ ক্লিক করবে অ্যাডে, তখনই আমার 1 পয়সা করে আমি দিব ফেসবুকে। ওই যে বিডিং সিস্টেম, ফেসবুক বিডিং করে না, আমি তখন এই অ্যাডটা দেওয়ার সময় আমি তাকে বলে দিছি যে আমি প্রত্যেকটা ক্লিকের সময় 1 সেন্ট করে দিব, 1 পয়সা করে দিব তোমাকে। তার মানে আমি যদি $5 ফেসবুককে দিই, 500টা ক্লিক তো একবারে মিনিমাম আমি পাবো। 100 পয়সা 1 টাকা না, 5 টাকায় কত, 500 পয়সা। তার মানে 500 পয়সা ফেসবুক আমার থেকে, মানে 500টা ক্লিক মিনিমাম আমি পাবোই। এরপরে হচ্ছে সেটা বোনাস, যদি আমার ভালো রেসপন্স থাকে ফেসবুক আরো বাড়া দিবে, তখন আমি দেখা গেল আমি $5 দিয়ে যেখানে 500টা ক্লিক পাওয়ার কথা, সেখানে আমি 1000 ক্লিক পাইছি $5। সিস্টেমটা বুঝে গেছেন আপনারা? এবার আমি বলি এই কাজটা আমি কিভাবে পাইছি বা কিভাবে করি, এটা আপনাদের কাজে আসবে ফিউচারে। একজন সাংবাদিকের সাথে আমি কথা বলতেছিলাম একদিন বসে, তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে মানে কি করি, অন্য একটা পারপাসে কথা ছিল। আমি বললাম যে আমি ভাই মার্কেটিং নিয়ে আমার হঠাৎ শখ জাগছে, এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করবো, মার্কেটিং স্টুডেন্ট আমি। তো উনি বললো যে কিভাবে কি করার না করে, আমাদের ফেসবুকে পোস্ট করি, ক্রিয়েটিভ আইটির মানে এগুলো করি এখন, ব্যাস এভাবে চলতেছে। তো বলো যে আচ্ছা ভাই, ফেসবুকে দেখা যায় বিভিন্ন অনলাইন নিউজ পেপারগুলো নিউজ টিউজ দেয়, কেমনে করে? আমি বলি এটা তো ভাই আমি করি নাই, আপনি যদি চান আমি করে দেখতে পারি, লস তো নাই ভাই। ঠিক আছে, আপনি অ্যাক্সেস দেন, আমি করি, আমার ডলার দিব, আমি আমার ডলার দিয়ে আমি বুঝ করবো, আমি শিখি। ডেইলি $5 করে 3 দিন করবো, আমি $15 আমি নিজের গাটার থেকে দিব, আমার সমস্যা নেই। আমি তো শিখতে পারতেছি ভাই, এই অপশনটা যে আমি চালাবো সেন্ড পিপল টু ওয়েবসাইট, আমি কি ওয়েবসাইটে বুঝ করবো ভাই? আমি তো জানি না, আমার তো ছিল না, তো ওদেরটাতে আমি বুঝ করছি। এইভাবে আমি চাকরিটা পাইছি। কিভাবে? তাদের এই thereport24.com বুস্ট করার জন্য প্রতি মাসে তারা আগে খরচ করতো $2,500 প্রতি মাসে, সেখানে তারা লস। $2,500 তারা বুস্ট করে, আমি আপনাকে দেখাই এই অ্যানালিটিক্সের কাজ মোটামুটি বুঝেন তো আপনারা নাকি? এটা কি ক্লাসটা হয়েছে কিছু নাকি হয়? আচ্ছা, এসিও নিয়ে আমার কোনো আইডিয়াই নাই, সেজন্য আমি এমনি একটা বললাম ক্লাস হয় নাকি হয় না। দেখেন $2,500 মানে কত টাকা? 2 লাখ টাকা, কাছাকাছি বা ধরেন বা এর মতোই। প্রতি মাসে এই thereport24.com এ প্রতি মাসে ইয়ারলি তাদের স্যালারি কত জানেন আপনারা?
সব এমপ্লয়ীদেরকে তাদের স্যালারি 1 বছরে তারা 3 কোটি টাকা দেয়, 2 বছর ধরে তাদের পুরো লসের উপর চলতেছে। কিছু অ্যাড ছিল, কিন্তু ওগুলো ভাই আমার কথা হচ্ছে আমার যা ইনভেস্ট, আমাকে মাসে যা খরচ করতে হচ্ছে তার থেকে যখন কমাবে তখনই তো আমার লস। অ্যাড তারা ঠিকই পেতো, মোটামুটি মানের পেতো, তো ওগুলো তো লস। স্যালারি যেখানে একটা অনলাইন নিউজ পেপারে ইয়ারলি 3 কোটি টাকা, বুঝেন আপনি? তার মানে তার তো ইনকাম তো সেরকম, উনি তো বলেই ফেলো যাবে, এটা নামই দেখি দেন। এখনই যেখানে উনি নাম দেখেন, তার মানে আগে তো কেউ আরো দেখেন। এই পোস্টগুলোকে বুস্ট করতে ওনারা প্রতি মাসে $2,500 খরচ করতো। তার উপর আবার যে বুস্ট করতো তার স্যালারি আছে 25 থেকে 30,000 টাকা। এখন উনি আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত কি কাজ করছে আমি আপনাদেরকে দেখাই। $2,500 উনি যখন বুস্ট করছে, ওনার 1 মাসের সেশন ছিল 3,44,000, ইউজার ছিল 1,71,000, বাউন্স রেট ছিল 51%। দেখেন, তার মানে $2,500 মধ্যে যা খরচ করেছে তার 50% টোটালি লসে, ওখানেই লস হয়ে গেছে তার। সেকেন্ডলি হচ্ছে তার মানুষ সেশনও কম, মানুষও কম। বাউন্স রেট বেশি। হ্যাঁ, এই যে এটা কত থেকে কত, না সরি অক্টোবর থেকে নভেম্বর দিচ্ছি, অক্টোবর থেকে শিফট থেকে 31। এই মাসের আগের মাসে 3 দিন কাজ করছিলাম আমি, তার পরের মাসে পুরো কাজ আমাকে দিয়েছে। তাদেরকে আমি চ্যালেঞ্জ দিছিলাম, আপনাদের প্রতি মাসে আমাকে $1,000 দিবেন বুস্টিং এর জন্য, ঠিক আছে? আমি আপনাদেরকে $1,000 আগে যা ছিল 3 লাখ, আমি সেটা ডবল করব। আমি তো $2,500 নিতে পারতাম তাদের থেকে নাকি? আমি কোথায় কোথায় আসছি? আমি $1,000 আসছি, 2,500 থেকে $1,000। আবার এটাও বলছি, আমি তো এটা বলতে পারতাম না চাইলে ভাই $1,000 আগে যে 3 লাখ ছিল আমি 3 লাখে দিব, কিন্তু আমি কি বলছি, আমি 2,500 থেকে $1,000 নিব, 2,500 দরকার নেই আমার। আগে 3 লাখ ছিল, আমি সেটাকে 6 লাখ করব। বাউন্স রেট কত? 50% ছিল, আমি 10% আনবো। কত রকম চ্যালেঞ্জ বুঝছেন? আমি 2 মাস আমি ঘুমাইনি রাত। এই দেখেন, সেই মাসে দেখেন আগে কত ছিল, 3 লাখ, এখন 7,96,000। আগে কত ছিল, 1 লাখ কি 1.5 লাখ, 4,80,000 হয়েছে। আগে কত ছিল বাউন্স রেট? 12%। 50 থেকে 12% তো এখন আরো কম। কথাটা হচ্ছে এটা কেমনে পারছি আমি? সেও তো পোস্টিং করতেছে ভাই, আমিও করতেছি। টার্গেটিংটা সে ফেসবুকের সাথে বাজেটিং এ যেত না, দরাদরি করতো না, বুঝছেন এবার সিস্টেমটা? সে $5 দিয়ে দিত, ফেসবুক তো একটা ক্লিকে $2 কাটতে পারে। আমি কি করছি, সে ফেসবুকে হয়তো বা একটা ক্লিকের জন্য $2 পে করছে, আর আমি 1 ক্লিকের জন্য 1 পয়সা পে করছে ফেসবুকে। যেখানে $1,000 মানে কি, কত পয়সা হচ্ছে দেখেন, 7,50,000 না, 1,000 আমি 80 টাকা করে যদি ডলার ধরি, তাহলে সেই হিসেবে 8 লাখ হচ্ছে। 8 লাখ পয়সা না ওরকম হিসাবে? আমি কত আনছি দেখেন, 7,96,000। যা পয়সা দিছে সেটা ইউজ করছি, 1 পয়সা করে কিন্তু হিসাব করে কিন্তু এটাই চলে আসে। খেয়াল করে বাউন্স রেটের জন্য কিন্তু আমার এদিকে একটু কমে গেছে। এবার বুঝছেন জিনিসটা? সেই মাসে কোনো স্যালারি নিয়ে নেই, তার পরের মাসে যা স্যালারি বলছিলাম তার ডবল দিচ্ছে আমাকে এখন পর্যন্ত। আমি কিন্তু কাজ ক্রিয়েটিভিটিতে করে এখানে করে আরো 3টা জায়গায় আমি জব করি, কোনোটাতে আমার অফিস করতে হয় না, মাসে একবারই যাই। এখন এটা কেন? ওনারাও কিন্তু এর আগে কোন একটা অ্যাড ফার্মকে কাজ দিছিল, ভালো স্যালারি দেখে ডেকে উনি বলছেন আমি অফিসে বসে কাজ করবো, সমস্যা নেই। কিন্তু উনি কি করছিল আর এখানে কি অবস্থা এটা তো দেখছেন। টোটালটা কি বাজেটিং, মানে আপনি ফেসবুকের সাথে দাম দরদরি করতে পারতেছেন নাকি, কথাটা হচ্ছে এই জায়গায়। ভাই বুস্টিং তো সবাই করতে পারে, অপশন ধরে ধরে গুতলে তো আপনিও শিখে যাবেন। এটা ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। এসইওর কাজ, হ্যাঁ এটা হচ্ছে এসইওর কাজ। না, সত্যি কথা বলতে এসইওর আমি কিছুই বুঝি না, এসইওর এসও বুঝি না। অপটিমাইজ করেন, অপটিমাইজ করলে এটা তো ফেসবুকের মাত্র। হ্যাঁ, এখন এখানে বাউন্স রেটটা কিন্তু আপনার এখানে কিন্তু একটু এসইওর কাজ আছে ভাই। কিভাবে এটা কেমন হয়েছে আমি বলি, এখানে কিন্তু আমার কোনো কিছু নাই,
আমি একটা কাজ করছি সাইটে, একটা কাজ করছি এই জায়গাটাতে নিউজের ক্ষেত্রে। যেমন ওদের এখানে যে আপনার এই বিজ্ঞান ও প্রযুক্তি, আমি জয়েন করার পরে অনেক হ্যাকিং রিলেটেড নিউজ দিছিলাম সেখানে। ওটা না যে ফেসবুক হ্যাক করার 10টা উপায়, হ্যান তার আজে বাজে, এগুলো কিছু না, এগুলো ফালতু। আমি তাদেরকে দিছিলাম একটা নিউজ দিছিলাম ফার্স্টে, সেটা ওই নিউজটা ছিল গাড়ি কিভাবে হ্যাক করতে হয়। মানে লাইভ একটা গাড়ি চলতেছে, একজন চালাচ্ছে, ইলেকট্রনিক কার যেগুলো বেরিয়েছে না এখন, একজন হ্যাকার বসে ওই প্লেনের রিমোট কন্ট্রোল আছে না, ওই রিমোট কন্ট্রোল প্লেন, ওইটা দিয়ে সে গাড়ি চালানো শুরু করছিল। এই ভিডিওটা দিয়েছিলাম, হিউজ পরিমাণ শেয়ার হয়েছে, হিউজ পরিমাণ লাইক কমেন্ট করছে নিউজটার ভিতর, ঠিক আছে। আরো একটা নিউজ দিছিলাম 10টা ছবি, জাস্ট ওই 10টা ছবিতে ছিল আপনার যেসব ছবি দেখতে আমরা মনে করি রিয়েল, কিন্তু সেগুলো ফটোশপ। যেমন ধরেন একটা গাড়ির উপর একটা গরু বসে আছে, ওটা কিন্তু আমি একসময় সত্যি মনে করছি, অনেক জায়গায় দেখছি আমি, পরে একটা নিউজে দেখলাম যে ওটা ফেক ছিল আসলে। এগুলো দেওয়াতে কি হয়েছে, আমি কিন্তু পাবলিককে এনগেজ করতে পারছি। আপনারা এটা জানেন নাকি জানি না, এসিওর জাস্ট এই একটা ওয়ার্ডে আমি জানি, সেটা হচ্ছে আচ্ছা, অনলাইন নিউজ পেপারগুলো মাঝে দিয়ে একটা সিস্টেম চালু করছিল, সানি রেভেন নিউজ, হ্যান ত্যান নিউজ দেয় না তারা। কেন দেয়? কারণ ওগুলো দিলে কিন্তু আমরা যতই অ্যাডাল্ট জিনিসটাকে গালাগালি করে নাকি আমরা কিন্তু ঠিকই ঢুকি ভিতরে। জি ভাই, ওই মানে অনলাইন নিউজের কথা বলছি, অনেকে দেখা যাচ্ছে যে পোস্টে এরকম আছে যে অমুক মরে গিয়েছে, অথচ ভিতরে যে গুরুতর অসুস্থ, ওইখানে বাউন্সটা হয়। মানে যেমন দেখা গেল শাকিব খান মারা গেছে, সুইসাইড করছে, আমি দুমদাম করে ঢুকলাম, আরে ভাই কি হলো দেখি, দেখলাম যে ওটা শুটিং এর একটা নিয়ে নিউজ করেছে। আমি কি করব তখন? আমি ঢুকে মাত্র কিন্তু সেই ক্ষেত্রে বাউন্স রেটটা কখন কাউন্ট হয়? 2 সেকেন্ড ওখানেই, হ্যাঁ বাউন্স রেট তো 10 সেকেন্ড, 10 সেকেন্ড আমার জানা আছে। আমি যদি গুগলের সাথে একবার পড়ছিলাম একটু করে, ওটা আমি কাউন্ট মনে আছে। এখন হচ্ছে তার মানে কি, আমি এমন কিছু নিউজ দিতে হবে, এমন কিছু আমাকে মেটেরিয়াল দিতে হবে যেখানে মানুষ 10 সেকেন্ডের বেশি থাকে আমার মানে আমার লিঙ্কটার ভিতর। কথাটা ওইরকম প্রবলেম না, কি কথাটা একটু হেডিং, আকর্ষণীয়, হেডলাইন, হেডিংটা একটু আকর্ষণীয় হোক, বাট ভিতরে যদি হয়তো মানুষ Content ভালো না তাহলে- এই যে আপনি যে কথাটা বলছেন, এটা কোত্থেকে বলছেন? আপনি নিজেই কিন্তু বিরক্ত ওটার প্রতি, সেজন্য কিন্তু আপনি এই কথাটা বলছেন। কিন্তু এটা আকর্ষণও তো করে মানুষ। আকর্ষণ করছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি এমন জিনিস আকর্ষণ করলাম, আপনি আমাদের বললেন যে ভাই আমার এখানে এসে দেখেন তো ভাই জিনিসটা কি, আমি দৌড়ে এসে দেখলাম আর দূরও ফালতু জিনিস বের হয়ে গেলাম 10 সেকেন্ডের মধ্যে, ওটাই কিন্তু বাউন্স। আপনাকে দুইটা মাথায় রেখে করতে হবে কিন্তু, মানে ভিতরে কোয়ান্টিটিটা ভালো হতে হবে। আপনি আকর্ষণ করতে পারবেন কিন্তু বাজে হবে না। যেমন দেখেন শুটিং এর একটি দৃশ্যের শাকিব খান মারা গেলেন, কথার কথা, এটা কিন্তু এমনি মানুষ ভিজিট করবে, ভাই শাকিব খানের এ তো থাকতেই পারে এখানে। কিন্তু আপনি কি করলেন, আপনি দেখা গেল ফার্স্টে যে হেডলাইনটার কথা বললেন সেটা দিয়ে আমি 100 জন মানুষকে আনলাম, সেকেন্ডে আমি যেটা বললাম সেটা দিয়ে আমি 50 জনকে আনলাম। এখন আপনার 100 জন এসে 100 জনই বের হয়ে যাওয়াটা কি ভালো হচ্ছে সাইটের জন্য, নাকি 50 জন এসে অন্তত 45 জন থাকাটা ভালো? মানে আমি যাই টার্গেট করছি ওটাই কিন্তু আছে, কিন্তু আমার লং টাইম ধরে আছে, এগুলো আমার এখানে এফেক্ট করতেছে। আমি বেশি মানুষ আনলাম, বেশি মানুষ চলে গেল, আমার এটা শেষ, এই জায়গায় শেষ। আমি এগুলো মাথায় রাখছি। সেশনটা কি স্যার? যেমন ধরেন সেশন মনে হয় মানে কতবার ব্রাউজ করছে বা কতবার ইউজ করছে এটা, আর ইউজার হচ্ছে কতজন আসছে, কতবার হিট হয়েছে এটা। এখন ধরেন বিডি নিউজ আছে, বাংলা নিউজ আছে না, এর তো চাইলে সব আলাদা নিউজ দিতে হবে, তো তারা কেন দিচ্ছে না? ওরা চায় না ওদের, কারণ ওরা হচ্ছে যেমন অনলাইন নিউজ পেপার যদি আমি খুলি, আমি ভাই ফার্স্ট টাইম আমি চাইবো, কারণ আমি বসে আছি 2টা লোক নিয়ে, আমি চাইবো মানুষ আসুক। কিন্তু 3 মাস 4 মাস যাওয়ার পরে বুঝবো যে আমি কিভাবে নিজের পায়ে নিজের কুড়ালটা মেরে দিচ্ছি, সময়টা আমি নষ্ট করে দিচ্ছি। সেই সময় যদি আমি ভালো কিছু লিখে করতাম, কিছু মানুষ কম আসুক, আসতেছে তো, সাইটটা তো ধরে রাখছে, ওটাই আমার জন্য ভালো হতো। আর নাহলে তো বিডি নিউজ, বাংলা নিউজ এরা যদি শুরু করতো এইসব কাজ, আমরা টিকতে পারতাম? তারা তো করা নাই। ওই ধরনের ইয়েগুলো আছে, হ্যাঁ মানে যেগুলো নাম খুব একটা শোনা যায় না, ওই ধরনের নিউজ পেপারে হ্যাঁ হ্যাঁ, ওগুলো। আর তারা তো জানো, সিস্টেমই জানে না তারা। যেমন আরো একটা ব্যাপার আছে, আপনার অনেক অনলাইন নিউজ পেপার আমরা ঢোকা মাত্র দেখা যায় কি একটা অ্যাড বাইরে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার একটা চালু হয় না এরকম, হয়। এই পপ আপ যেগুলো, এগুলো তো আরো বাউন্স, মানে ওগুলো বাউন্স, এগুলো আপনি আমার সময় দেখা যাচ্ছে যে মোবাইলের মধ্যে হঠাৎ করে রবিবার চালু হয়ে গেছে, কোনো একটা হ্যাঁ হ্যাঁ, মানে রিডাইরেক্ট করে দিকে নিয়ে যায়, এই তো ঝামেলা। মানে ওদের হচ্ছে কিরকম, ওদের অ্যালেক্সা এরা বুঝেও না এগুলো,
ওরা রবিরাইট দিয়ে দিচ্ছে ওই গুগল অ্যাডসেন্স না কি আছে এগুলো থেকে। ভাই একটা মিনিট, হ্যাঁ, হ্যালো, জি আসসালামু আলাইকুম, জি হ্যাঁ হ্যাঁ পারবেন, জি 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 ভাই, আমি ভাই একটু ক্লাসে, তো আমি বের হয়ে কল দিচ্ছি একটু, এই জাস্ট 10 মিনিট মধ্যে, হ্যাঁ জি। তো এবার এই জায়গাটার কাজ বুঝছেন, সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট। মানে ইওর ওয়েবসাইট বলতে যে আমি যে হেডিংটা বা লিংকটা নিয়ে নিলাম, লিঙ্কটাকে বুস্ট করবো না, লিংকটা যেমন বুস্ট ইউর পোস্ট হচ্ছে আপনি প্রোডাক্টটাকে বুস্ট করতেছেন, এটা দিয়ে আপনি আবার লিঙ্ক বুস্ট করলে কিন্তু আপনার পয়সা বেশি পড়বে, খরচ বেশি পড়বে, কিন্তু আপনি আবার এইটা কিন্তু আপনি সেন্ড পিপল টু ওয়েবসাইট দিতে পারবেন না। এটা হচ্ছে উনি যেটা বললো যে অ্যামাজনের লিঙ্ক যদি থাকে তখন আপনি ওদিকে রিডাইরেক্ট করতে পারবেন, সেটাই। এই টাইপের। আর ইনক্রিজ কনভার্সন অন ইউর ওয়েবসাইট, এটা হচ্ছে ধরেন creativinstitute.com, এখানের মধ্যে আপনার ইয়ে আছে, সেমিনার রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে, কথার কথা। আমার বুস্ট ইউর পোস্ট বা এরকম ওগুলোতে না গিয়ে আমি যদি ইনক্রিজ কনভার্সনে দিই, তখন হবে ওখানে গিয়ে কতজন রেজিস্ট্রেশন করছে এটার আমি ডিটেলটা এখান থেকে জানতে পারবো। এত জরুরি না, মানে আমার কাজে লাগে না আওয়াজ পর্যন্ত। এটা লাগে ইমেল বা কনভার্সন, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা কালেক্ট। ইমেল মার্কেটিং, ওটার কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। আমি দেখাবো, আমার আছে, আমার হাজার হাজার ডাটা আছে এটা দিয়ে করা। এখন আপনার এটা হচ্ছে কনভার্সন। কনভার্সনটা হচ্ছে জাস্ট আপনার এটা একটু কোডিং জানতে হয়, যেহেতু আমি জানি না সেটা আমি জায়গায় হাত দিই না। কোডিং জানতে হয়, এখানে একটা কোড দিয়ে দিবে, সেটা আপনি আপনার সাইটে বসায় দিবেন। আপনি পোস্ট বুস্ট করেন বা সেন্ড পিপল টু ওয়েবসাইট দেন, যাই কিছু তো আপনি দেন না কেন, ওখান থেকে আপনার সাইটে এসে যতজন রেজিস্ট্রেশন করতেছে, সাইট অনেক ক্ষেত্রে যেমন ধরেন অনলাইন নিউজ পেপার, তাদের দরকার কি ক্লিকটা। ক্রিয়েটিভ আইটির একটা ওয়েবসাইট, ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট আছে, একটা দি রিপোর্ট, এটাও একটা ওয়েবসাইট। দুইটার মধ্যে পার্থক্য কি? ক্রিয়েটিভ আইটি চাইবে যে আমার সাইটে এসে কেউ রেজিস্ট্রেশন করুক, অনলাইন নিউজ পেপার তো রেজিস্ট্রেশনের কোনো ভেজাল নেই, তারা চাইবে সাইটে হিট পড়ুক। আবার অনলাইন নিউজ পেপার রেজিস্ট্রেশন নেই, কিন্তু ক্রিয়েটিভ আইটি চাইবে না যে আমাদের হিট দরকার নেই, আমাদের দরকার ভাই রেজিস্ট্রেশন, আমার স্টুডেন্ট দরকার, ওটা আমার ব্যবসা, সিম্পল কথা। ক্রিয়েটিভ আইটি কি করবে? এই জায়গাটাতে যাবে, ইনক্রিজ কনভার্সন অন ইউর ওয়েবসাইট। এটাতে কি হবে, এখান থেকে কেউ যদি সাইটে যায়, সেখানে গিয়ে সে কি রেজিস্ট্রেশন করলো নাকি করে নাই, ওটা ডিটেলসে দেখা যাবে। সাইটে শুধু হিট না, আরো একটু ডিটেলস এটা জানতে পারবে ক্রিয়েটিভ আইটি, ঠিক আছে? এটা হচ্ছে কনভার্সন। গেট ইনস্টলস অফ ইউর অ্যাপ। আপনি দেখবেন ফেসবুকে যখন ঢুকবেন, অনেক অ্যাপ্লিকেশন আসে না, এটা ইনস্টল করলে এই লঞ্চার, এই থিম, হ্যান ত্যান, ওই কাজটা এটা দিয়ে করে। আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানালাম, যেমন ক্রিয়েটিভিটির ব্লাড হিরো একটা অ্যাপ আছে, এটা জানেন? হ্যাঁ, ওইটা তো আমি নিশ্চয়ই বুস্ট ইউর পোস্ট দিতে পারবো না। কেন? কারণ পোস্ট যদি আমি বুস্ট দিই, এটা তো আমার কম্পিউটারে আসতেছে। আমি তো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমি আমার কম্পিউটার ইনস্টল করতে পারবো না, নাকি? আমার দরকার মোবাইল ইউজার। তখন আমি যাব গেট ইনস্টলস অফ ইউর অ্যাপ। যারা অ্যান্ড্রয়েড ইউজ করে, যারা আইফোন ইউজ করে, শুধু তাদের মোবাইলে যাবে। যারা আইফোন ইউজ করে তাদের জন্য আমি যদি iOS দিয়ে, মানে ওইটা দিয়ে বানাই, তখন তাদের শুধু আইফোনে যাবে, অ্যান্ড্রয়েডে যাবে। কারণ আবার আইফোনের অ্যাপ্লিকেশন তো অ্যান্ড্রয়েডে চলে না, ঠিক আছে না? এগুলো সব আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা কি সেম পিপল অর ইওর ওয়েবসাইট, এটাই সেম পিপল, হ্যাঁ, এটাই বেস্ট। এক পয়সা আপনি পাবেন, মানে ক্লিক না হওয়া পর্যন্ত ওরা হাজার হাজার মানুষকে দেখা যাবে, কিন্তু ক্লিক না হওয়া পর্যন্ত টাকাটা কাটবে না। আর ক্লিকে সবসময় 0.01 সেন্ট দিবেন, একবারে মিনিমামটা দিবেন এখানে। যারা অ্যাপ্লিকেশন বানায় তারা হচ্ছে এটা দিয়ে হচ্ছে মার্কেটিং করে। হ্যাঁ, গেট ইনস্টলস অফ ইউর, হ্যাঁ, এটা দিয়ে করে ফেলতে পারেন, কিন্তু লস। আমি দেখছি সেদিন মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন আছে ফেসবুকের ইয়েতে, এটা কি ওই পিসিতে, তার মানে আমি বুঝে গেছি তারা ভুলে এটা দিয়ে বুঝ দিয়ে দিচ্ছে, বাংলাদেশে কোনো একটা ডেভেলপার এরকম। তারপর এটা হচ্ছে ইনক্রিজ এনগেজমেন্ট ইন ইউর অ্যাপ, মানে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন যেটা আছে বা ফেসবুকে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, আপনি এটা এনগেজমেন্ট বাড়াতে পারেন, কোনো একটা গেম বানালেন। আচ্ছা 5 মিনিট। আপনি আচ্ছা, এটা হচ্ছে রেইজ অ্যাটেন্ডেন্স অ্যাট ইউর ইভেন্ট।
আমি একটা পোস্ট দিলাম যে ক্রিয়েটিভ আইটির এই ইভেন্টটা জয়েন করুন আপনারা, তখন আমি ফ্যান পেজ যাবো না, আমি এটা দিয়ে বুস্ট করে দিব। এখানে প্রত্যেকটার ভিতরে আমি বুস্টের পোস্টে যা দেখালাম না, সবগুলোর ভিতরে এক্স্যাক্টলি সেম। জাস্ট একটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন বুস্ট দিবেন, মানে একটু আপনার ডিটেলটা দিয়ে দিতে হয় সেখানে। যেমন আপনি যখন এখানে অ্যাপ্লিকেশন বুস্ট করবেন, তখন তো অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিতে হবে প্লে স্টোরে বসে, এটাই আর কিছু না। লিখতে হবে না, ওটা লেখা ডেসক্রিপশন। হ্যাঁ, ওটা তো আপনার উপর, ডেসক্রিপশন ছোট হয় এগুলো, প্রত্যেকটারই তো ডেসক্রিপশন হ্যাঁ দেওয়া উচিত। ছোট ছোট হবে, একদম ছোট। কারণ আপনি পোস্ট বুস্ট করাতে যত বেশি লিখতে পারবেন, আপনি বাকিগুলোতে তত লিখতে পারবেন। তারপর গেট পিপল টু ক্লেম ইউর অফার। আমি আমার এই মানির একটা সেল করব, অফার দিলাম যে আজকে আমার এটা মেয়াদ আছে 1 মাস, 1 মাস আমি বুস্ট করলাম, আমি দিলাম যে 1 সপ্তাহের মধ্যে যদি এটা কিনে অফারটা নেয় তাহলে 30% ডিসকাউন্ট। তখন আমি এই জায়গাটাতে যাব। এটা হচ্ছে আমার ওয়ালে একটা অফার আসবে, লেখা থাকবে যে মানে এই অফারটা ক্লেম করবেন নাকি। আমি যদি ক্লেম করি, আমার ওখানে ফেসবুক একটা ইমেল আসবে অটোমেটিক্যালি যে আমি এনরোল্ড হয়েছি। তখন আমি মোবাইলটা নিয়ে আসলাম আপনার কাছে যে ভাই দেখেন আমার এখানে ইমেলটা পাইছি, আপনি দেখলেন ইমেলটা চেক করে যে না ঠিক আছে সে অফারটা নিয়েছে, তখন 30% আপনি সেল করে দিলেন। মানে এটা হচ্ছে গেট পিপল টু ক্লেম ইউর অফার। আর এটা হচ্ছে ভিডিও ভিউজ। এটার আমি একটা এক্সাম্পল এখান থেকে দেখাই। আচ্ছা, ক্রিয়েটিভ আইটির এখান থেকে দেখাই ভিডিও ভিউটা কি। এই একটা ভিডিও ক্রিয়েটিভ আইটির, টোটাল ক্রিয়েটিভ আইটি নিয়েই কিন্তু ভিডিওটা। হ্যাঁ, দেখেন এই ভিডিওটা পোস্ট করার পরে ৭৪,০০০ মানুষ দেখছে, ২১,০০০ ভিডিওটা ভিউ হয়েছে। এখন কথা হচ্ছে আমি যখন এই পোস্টটা দিছি, দেখেন এটা ৭২,০০০ মানুষ দেখছে। সেম জিনিসও কিন্তু এখানে আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ভিডিওটা ভিউ। মানে আমার পোস্ট তো সবার ভালো গেছে ভাই, সমস্যা নেই, ভিডিওটা কয়জন দেখছে এটাও তো আমার জানা দরকার নাকি। তখন আমি এখানে আর একটা অপশন আসবে, ভিডিও ভিউটা হচ্ছে আমি ভিডিওটা দিয়ে বুস্ট করে দিলাম, মানুষের বলা যাচ্ছে। এখন এটা আপনাদের 10 জনের মধ্যে 5 জন ভিডিওটা দেখতে পারেন, আবার 10 জনই দেখতে পারেন। এই ভিডিওটা এত দূর আসাটা ফ্যাক্ট না, এই ভিডিওটাকে চালাইছে নাকি, চালাই দেখতেছে নাকি, এখানে এটা হচ্ছে ফ্যাক্ট। এই ভিডিওটা চালাই যতজন দেখছে, তো এটা হচ্ছে ২১,০০০ মানুষ এই ভিডিওটা চালাই দিচ্ছে টোটাল। ভিডিও ভিউতে আমি ইনশোর করতে পারি যখনই আমার, এটা তো আমার সবার বলে যাচ্ছেই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, যখন কি আমার ভিডিওটা চালাই দেখবে তখনই ফেসবুক আমার কাছ থেকে টাকাটা কেটে নেবে। বুঝছেন আপনি সিস্টেমটা? লোকেশন বাংলাদেশ দিয়েছিলেন সেম সবকিছু আপনি সেম করবেন, জাস্ট লাস্টের দিকে বিডিংটাতে গিয়ে আপনি ওর সাথে আলাদা করবেন। সবকিছু একদম আগে যা ছিল সবই সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, প্রত্যেকটাতে একই এটার অপশন। বিডিংটা কি কিরকম হবে? ভিডিওর বিডিংটা এটার বিডিংটা হয় প্রতি 10 সেকেন্ড হিসেবে। প্রতি 10 সেকেন্ডে আপনি 0.01 দিতে পারবেন এখানে। মানে এই ভিডিওটা যদি 3 মিনিটের হয়, যখন একটা মানুষ ভিডিওটা দেখা শুরু করে দিবে, প্রতি 10 সেকেন্ড পর পর টাকা কাটবে। প্রতি 10 সেকেন্ড পর পর যদি আপনার যদি 1 সেন্ট 1 পয়সা করে কাটে, তাও তো আপনার লাভ। এবার বুঝা গেছে? আবার ভিডিও ভিউয়ের একটা মজা আছে। আপনারা কি কখনো ভিডিও দেখছেন মোবাইলে? মানে ভিডিও দেখার পরে কি কখনো দেখছেন লাস্টে একটা লিঙ্ক আসে? হ্যাঁ, আমরা কিন্তু এখানে এটা করি। এই ভিডিওটা দেখার পরে, আমার এই ভিডিওটা দেখার উদ্দেশ্যটা কি ভাই? স্টুডেন্ট কালেক্ট করা নাকি? এটা দেখানোর পর আর স্টুডেন্ট আমরা কেমন আনি? সেমিনারে আনি আগে। সেমিনারে সে বুঝে ভালো লাগলে আসলো, না লাগলে সে গেল শেষ। এই ভিডিওটা দেখলো, দেখার পরে শেষ করার পরে সেমিনার রেজিস্ট্রেশনের লিঙ্ক আসে কিন্তু, এটা দিয়ে রাখি আমি। তার মানে সেই ভিডিওটা দেখার পরে কিন্তু আমি নর্মাল একটা পোস্ট দিলাম, এটা একটা জিনিস, কিন্তু আমি যখন ভিডিও দিব সে আরো বেশি 3 মিনিটে আমি একটা ভিডিওটা যা দেখাতে পারবো, আমি 3 ঘন্টা লিখে সেটা বোঝাতে পারবো না কিন্তু। এটা মানেন তো? তো আমি যখন ভিডিওতে দিব, ভিডিওটা শেষ হওয়ার পরে কিন্তু যদি সেমিনার রেজিস্ট্রেশন লিঙ্কটা আসে, হ্যাঁ, সেমিনার রেজিস্ট্রেশন লিঙ্ক যদি আসে, তখন কি হবে? সেই মানে নর্মালি একটা লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করার থেকে কিন্তু ওটা আরো বেশি এফেক্টিভ হওয়ার চান্স আছে। আমি টোটাল ভিডিওটা দেখালাম, লিঙ্ক দিয়ে দিলাম, ভিডিও শেষ হলো না ভাই আমি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলি দেখি, কারণ তখন কিন্তু আমার মাথাটা কাজ করতেছে। বুঝা গেছে ভিডিও ভিউটা? তো যাই হোক, বাকিটা পরের ক্লাসে দেখাবো। সরি ভাই, আর বেশি কিছু করতে পারলাম না। আমরা থাকতে চাই স্যার, কিন্তু আমাদের পরে সবসময় ক্লাস থাকে স্যার।